মানে আমরা অ্যাকচুয়ালি চায়নার থেকে প্রায় 15 থেকে 20 বছর পিছিয়ে আছি। এখন চায়না যে পজিশনে গেছে, আমাদেরকে সেই পজিশন বা তার থেকে আরেকটু এগোতে হবে 20 বছর পরে। আমাদের পার ক্যাপিটা ইনকামকে প্রতি বছর 8% করে বাড়াতে হবে নিয়ার অ্যাবাউট। ইন্ডিয়াতে পপুলেশনে এখন ইউথ পপুলেশন বেশি, সেখানে ইন্ডিয়াকে একটা গ্লোবাল ট্যালেন্ট হাব হিসেবে বানানো যেতে পারে। কোনো ডেভেলপ দেশে যে এই জিনিসটা দেখাবি না যে প্রতিটা ধর্মের জন্য আলাদা আইন বা প্রতিটা জাতের জন্য আলাদা আইন। আমার যা এস্টিমেট বলছে, যদি 9 থেকে 10% করে প্রতি বছর ডেভেলপ করে, তাহলে গিয়ে 2047-এ $30 ট্রিলিয়ন ইকোনমি আমরা দেখতে পাবো। কিন্তু আমার পার্সোনালি মনে হয় না যে ওরকম কনসিস্টেন্টলি আমরা করতে পারবো। এই যে ফ্রি 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 করে যে যাচ্ছি, সেটার টাকাটা তো গভর্নমেন্টকে পে করতে হচ্ছে, তো সেখানটায় তো গভর্নমেন্টের ইকোনমি ড্রেন হচ্ছে। কি এমন থাকে যে ফ্রি বীজ দেওয়ার জন্য এত আর যেটা লোক কষ্ট করে টাকা নিয়ে যাবে, যেটার জন্য লোক পড়াশোনা করেছে, ওটার রিক্রুটমেন্ট বের করানোর জন্য সরকারের এত প্রবলেম। আমাদের কোনো তার ফিবিস দেওয়ার কোনো আইনত ফর্মুলা নেই। ও না সুপ্রিম কোর্ট কোনোদিন ইন্টারফেয়ার করেছে, না কেন্দ্র সরকার থেকে কিছু বানিয়েছে। এমনটা নয় যে 2004 থেকে 2014-তে শেয়ার মার্কেট বাড়েনি কিছু, মনমোহন সিং এর সরকার ছিল। 2014 থেকে 24-এ যা বেড়েছে তার থেকে বেশি বেড়েছে। এখানকার এডুকেশন তোকে মানে ভাবতে শেখায়, নতুন কিছু ইনভেন্ট করতে শেখাবে, মানে তোকে ইন্সপায়ার করবে কিছু নতুন কিছু ভাবার জন্য বা নতুন কিছু হওয়ার জন্য। আর আমাদের এডুকেশন তোকে ইন্সপায়ার করবে পরীক্ষায় পাস করার জন্য। আমাদের মনে হয় আমার ঘরটা আমার, বাকি সবকিছু সরকারের। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আবার একটা এপিসোডে। আমরা আবার বসে গেছি। আজকে খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা বসেছি। জানি না, আমরা তো আলোচনা করতে করতে অনেক সময় বেরিয়ে চলে যাই এদিক ওদিকে, সেটা তো সবসময় হতে থাকবে। কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব বলে বসছি সেটা হচ্ছে অভিষেক বলবে, কারণ অভিষেক সবসময় বলে ওটা। বিকশিত ভারত 2047। সবার কাছ থেকে জানবো যে কি কি এর পথে বাধা আছে, কি কি হতে পারে এই বিষয়ে সরকার থেকে শুনতে শুনতে যাব। বিশেষ করে রাকেশ আর অভিষেকের কাছ থেকে তো ভালো করে শুনবো, কারণ ওরা ঘুরে ফিরে সব জিনিসে ওই ডেভেলপমেন্ট এনে এনে এ নিয়ে আসে খুব ঘুরিয়ে ফিরিয়ে। ভালো কথা সেটা। তো শুরু করা যাক যে কিভাবে বিকশিত হচ্ছে ভারত আর কিভাবে আরো হওয়া উচিত। বিকশিত ভারতের হিস্ট্রিটা কি, কিভাবে আসলো বিকশিত ভারত হঠাৎ করে, ঠিক আছে? ওটাই। তো 2021 সালে যখন আমরা সবাই আজাদি কা অমৃত মহোৎসব সেলিব্রেট করছিলাম, তখন নীতি আয়োগের উপর একটা দায়িত্ব দেওয়া। তখন 75 বছরের অমৃত মহোৎসব ছিল। তখন মোদিজি নীতি আয়োগকে একটা দায়িত্ব দেন যে আগামী 25 বছর পর তো আমাদের 100 বছর স্বাধীনতা পূর্ণ হবে। 100 বছর স্বাধীনতা পূর্ণ হওয়ার পর ওই সময় ভারত কেমন হবে, তো সেটার জন্য নীতি আয়োগকে একটা সার্ভে করে একটা রোডম্যাপ বানাতে দেয়। সেই সেই 2021 সাল থেকে নীতি আয়োগ তখন সার্ভে শুরু করে। প্রায় 2.5 কোটি মতো গ্রাম পঞ্চায়েতের মধ্যে পার্টিসিপেট করেছিল। ওটার গিয়ে কি ছিল, একটা বিকশিত ভারত সংকল্প যাত্রা। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়। তারপরে প্রায় 3 কোটি মতো বিজনেসম্যান, এমনি লোকাল সিটিজেন, সবার মধ্যে সার্ভে হয়ে একটা রোডম্যাপ তৈরি হয়। সেইটাই মোদিজি 2023 সালে 15ই আগস্ট লালকেল্লাতে দাঁড়িয়ে পুরা দেশবাসীকে একটা স্বপ্ন দেখান যে 2047-এর বিকশিত ভারত কিভাবে তৈরি হবে, ঠিক আছে? তো সেই বিকশিত ভারতের লক্ষ্য ছিল যে আমাদের ইকোনমি প্রায় 30 থেকে 35 ট্রিলিয়নের কাছাকাছি হবে। হ্যাঁ, আমাদের ইকোনমিতে র্যাঙ্কিং 1, 2, 3-এর মধ্যে থাকবে, ঠিক আছে? পুরা ভারতবর্ষের প্রতিটা মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব হাই হবে, একটা ডেভেলপ নেশন যেভাবে হয়ে আছে। তো এইভাবেই বিকশিত ভারতের সূত্রপাতটা হয়। হ্যাঁ, বিকশিত ভারতের যে ডেফিনেশন বা যাই হোক, ডেফিনেশন তেমন কিছু নেই। ওই যে অভিষেক যেটা বললো যে নীতি আয়োগ দিয়ে, একদমই ঠিক বলেছে। আর ভারতের ইকোনমি $30 ট্রিলিয়ন একটা টার্গেট রেখেছে বা মানে আশা রেখেছে। হবে হবে না সে তো পরের কথা, কিন্তু বিকশিত ভারতের ডেফিনেশনটা কি, মানে ভারত কোন জায়গায় গেলে আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের দেশ ডেভেলপড হয়েছে। তাতে $30 ট্রিলিয়ন একটা ইকোনমি আশা রাখা হয়েছে, যেখানে $18,000 পার ক্যাপিটা জিডিপি থাকবে। আমাদের পার্চেজিং পাওয়ার বাড়বে, ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসবে। গ্রোথ তো থাকতেই হবে, আসবে না গ্রোথ? এখন থেকেই চলে চলে ওই জায়গায়, ওরকম জায়গায় পৌঁছাবে। তার সাথে সাথে শুধুমাত্র মানে ইকোনমিক্যালি গ্রোথ নয়, সাস্টেনেবল গ্রোথ হতে হবে। গ্রোথ যেন মানে ফ্র্যাজাইল না হয়, একটুতে যেন কোনো ডিস্টার্ব না হয়। একটা স্ট্রং কান্ট্রি হবে মিলিটারিলি, ইকোনমিক্যালি, এডুকেশনের দিক থেকে, বা সোসাইটিতেও
সোসাইটিতে কেমন, মানে সোসাইটিতে একটা বিকশিত দেশে ছাপরি ক্রাইম হবে না, মানে আহ, চুরি ছিনতাই এসব যে ছোট ছোট ক্রাইম, যে এগুলো আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং একটা জাতির বা দেশের লক্ষণ। কোনো ডেভেলপ কান্ট্রিতে এরকম হয় না। ওখানে যে পুলিশ ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, এগুলো খুব টাইট থাকে। হেলথের দিক থেকে কোয়ালিটি হেলথ থাকবে, যে হাসপাতাল, একটা ডেভেলপড দেশের হাসপাতাল কেমন হয় আর একটা আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রির হাসপাতাল কেমন হয়, সেই যে ডিফারেন্স, সেটা থেকে আমাদের বেরোতে হবে। এডুকেশনের ক্ষেত্রেও ও সব দিক থেকে, সে চাইল্ড মর্টালিটি রেট হতে পারে, ম্যাটারনিটি মর্টালিটি রেট হতে পারে, ওমেন এডুকেশন হতে পারে, ওমেন সেফটি হতে পারে। মানে এমন নয় যে বিকশিত দেশে কোনো ক্রাইম হয় না বা এই সবকিছু একদম জিরো হয়, তা নয়, কিন্তু তার যে স্ট্যান্ডার্ড সেটা যেন হাই সেট হয়, এবং সেটা যেন আমরা ধীরে ধীরে অ্যাচিভ করতে পারি। আজ থেকে হয়তো আর 20 বছর পরে 47 আসবে, সেখানে আমাদের এসব টার্গেট থাকবে। তো আলটিমেট ইকোনমিক্যালি টার্গেট, কিন্তু তার ছাড়াও বাকি, এবং এনভায়রনমেন্টের দিক থেকেও, এনভায়রনমেন্টের দিক থেকেও যে জিরো কার্বন এমিশন, এসব যেন সব ফলটল হয়। তো এরকম করে একটা কম্প্যাক্ট একটা ডেফিনেশন থাকবে বিকশিত ভারতের, যেখানে মোটামুটি এগুলো অ্যাচিভ করলে, বাকি ইকোনমি দিক থেকে যদি শর্টকাট বলা হয়, যে এখন চায়না, মানে আমরা অ্যাকচুয়ালি চায়নার থেকে প্রায় 15 থেকে 20 বছর পিছিয়ে আছি। এখন চায়না যে পজিশনে গেছে, আমাদেরকে সেই পজিশন বা তার থেকে আরেকটু এগোতে হবে 20 বছর পরে, এবং বাকি সব প্যারামিটার ঠিক করতে হবে। আরেকটা জিনিস সিভিক সেন্স, আর এইসব সবকিছুর সাথে সিভিক সেন্স, স্বচ্ছতা, এই সব কিছু, একটা বিকশিত দেশ মানে এত নোংরা হতে পারে না। এখন ঠিক আছে, অনেক প্রোগ্রেস করছে, স্বচ্ছ ভারত মিশন আছে, অনেক প্রোগ্রেস হচ্ছে, কিন্তু যে পরিমাণ এইসব যে স্বচ্ছতার ব্যাপারে যেসব ব্যাপার ট্যাপার আছে, সেরকম ভাবে থাকতে পারে না। এরকম দেশ এরকম ভাবে থাকলে তাকে বিকশিত দেশ বলা যেতে পারে না। তো এই অনেক প্যারামিটার আছে, ছোট ছোট জিনিস। শান্তনু শান্তনু যেটাকে বললো ওটা সিম্পলিফাই করলে এটাই হয় যে বিকশিত ভারত শুধুমাত্র গভর্নমেন্টের কোনো প্রজেক্ট না, এটা প্রতিটা মানুষের ডিউটি। তবে গিয়ে একসঙ্গে হলে তবে গিয়েই হবে, না হয় কোনোদিনও গভর্নমেন্ট তার মতো করে প্ল্যান গভর্নমেন্ট, বানাবে, আমরা আমাদের মতো করে চলতে থাকবো। মানে বিকশিত ভারত মোট কথা কোনো একটা প্রকল্প নয়, কোন একটা যে অন্নপূর্ণা ভান্ডার, মানে বারবার অন্নপূর্ণা চলে আসে, তো মানে কোন একটা প্রজেক্ট নয়, একটা প্রজেক্ট নয়, পুরো দেশের মানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সায়েন্স টেকনোলজি, মানে একটা দেশ বিকশিত হবে মানে তো সবকিছুতে এক্সপোর্ট ভালো থাকতে হবে। কোন একটা কার ব্র্যান্ড এত ভালো হবে যেন সেই ব্র্যান্ড পুরো দুনিয়া চেনে। হ্যাঁ, ওই দেশে জাপানের হ্যাঁ ওটা আছে, আমেরিকাতে আইফোন আছে, মানে যেরকম আর কি আমরা জানি। তো এরকম একটা মানে কিছু কিছু কোম্পানি ওরকম ডমিনেটিং হতে হবে সব সব দিক থেকে। স্পেস টেকনোলজিতে আমরা ভালো করছি অলরেডি, কিছু কিছু জায়গাতে ভালো আছে অলরেডি, সেগুলোতে করেই নেব। কিন্তু যেসব জায়গাতে এই যে মানে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে, যেমন আমাদের নিজস্ব যে ইউটিউব নেই বা যে যে নিজস্ব গুগল নেই, এই যে সার্চ ইঞ্জিন, এইসব ব্যাপারগুলো সফটওয়্যার, এইসবের দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি। আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া ঠিকঠাক নেই। তো এইসব মানে মানে এমন নয় বিকশিত দেশে থাকতেই হবে, এইগুলো মানে থাকতেই হবে তা নয়, থাকলে ভালো হয়, আরো বেশি আমরা মানে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি। মিলিটারিলিও ঠিক আছে, মানে বিকশিত দেশ হতে হলে যে মিলিটারিলি স্ট্রং হতে হবে তা নয়। অনেক ইউরোপ, অনেক কান্ট্রি আছে যারা বিকশিত বা ডেভেলপ, কিন্তু মিলিটারি তাদের অনেক খারাপ, পাকিস্তানের থেকে আরো খারাপ অনেক, কিন্তু তারা ডেভেলপ। তো মিলিটারি প্যারামিটার নয়, মানুষের মানে হেলথ, এডুকেশন, সেফটি, সিকিউরিটি, স্বচ্ছতা, এইসব আর কি, পুলিশি ব্যবস্থা, আইন শৃঙ্খলা আমাদের দেশে কেমন আছে। তারপরে আর আচ্ছা, গরিবি ভুকমারি এসব তো থাকাই যাবে না, বা থাকলেও খুবই মানে 10 to 0 বা 1%-এরও কম যেন থাকে, এরকম। তো এই হচ্ছে বিকশিত ভারতের ডেফিনেশন, যেটা পুরো কালেকটিভ রেসপন্সিবিলিটি। আচ্ছা, রাকেশের কাছে আমি আসবো। এক তো প্রথম কথা হচ্ছে গিয়ে পলিসির দিক থেকে বা হচ্ছে গিয়ে টেকনোলজির দিক থেকে এসব জিনিসে অনেকটা সরকারের পলিসিও আছে, এ আছে। সেগুলো আমাদের আমাদের অনেক কিছু কন্ট্রিবিউট করার আছে, কিন্তু ডিরেক্ট কন্ট্রিবিউশন মানে এক্ষুনি আমি চাইলে একটা জিনিস চেঞ্জ করতে পারবো তা তো হবে না, সেটা সময়ের সঙ্গে সঙ্গে হবে। রাকেশের কাছে দুটো জিনিস নিয়ে আমি করবো। তুই যেহেতু জার্মানিতে থাকিস, এই যে আমরা একটা টার্গেট রেখেছি যে 47-এ আমরা এরকম একটা জায়গায় যাব, তোকে দুটো পয়েন্টে আমি করবো। যেহেতু তুই ওখানে পড়াশোনা করতেই গেছিস, তুই এখানকার এডুকেশনের সিস্টেমে প্রায় পুরো গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করেছিস, তো তুই সেই ব্যাপারটা বল। জার্মানিকে আমরা মোটামুটি ইউরোপের একটা তোর হচ্ছে ডেভেলপড কান্ট্রি হিসেবে আমরা দেখে থাকি, এবং ডেভেলপড কান্ট্রিও আর কি হিসেবে। তো তুই সেটা বল যে তুই এখানকার এডুকেশনের সঙ্গে ওখানে কি কি আছে, যাতে আমরা যেগুলো পরবর্তীকালে সেগুলো যদি আমাদের এডুকেশন সিস্টেমে নিয়ে আসি তাহলে আমরা ওর সুবিধা পেতে পারি। আর তারপরে আরেকটা হচ্ছে সিভিক সেন্স, যেটা মানে আমার মনে হয় খুব ডিরেক্টলি লিঙ্ক উইথ আস। যে আমরা কালকে সকালে বেরোবো, রাস্তা দিয়ে যাবোই, তো সেখানে
ওইখানকার আর ওখানকার সঙ্গে কি এমন পার্থক্য থাকে যে ওখানে এতটা অর্গানাইজড, এতটা দেখা যায়? এই দুটো পয়েন্ট নিয়ে তুই যদি একটু। ঠিক আছে, এগুলো বলবো। তার আগে আমি শান্তনুর সঙ্গে, মানে শান্তনু যেটা বলেছে সেটা 80% এগ্রি, তার থেকে বাইরে যাওয়া যায় না বিকজ ডেভেলপড নেশনের ক্ষেত্রে। কিন্তু আর কিছু যেটা আমি যেটা এগ্রি করি না, মানে ডিসএগ্রি করি না, বাট শান্তনু বললো মিলিটারি অত বললো না, সে বললো চুরি ছিনতাই হবে না, কিন্তু ফ্রান্স আর ইটালি হচ্ছে পিক পকেটের জন্য বিখ্যাত। আবার মানে সেখানে যাওয়া 50% টুরিস্টে পিক পকেট হবেই হবে। আবার নোংরা ফ্রান্সের মতো নোংরা সিটি মানে ইউরোপে তো নেই বলতে গেলে। এগুলো আমি মানে এগুলো যে ডেভেলপমেন্ট নেশনের ক্ষেত্রে যে কন্ট্রাডিকশন করে এটা না, তারাও ডেভেলপ নেশন। কিন্তু আমি যেটা মনে করি ডেভেলপ নেশনের প্রতি এক তো মানুষের কাছে পয়সা থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে মানুষের মেন্টালিটি সেরকম থাকতে হবে, আর তৃতীয়ত যেটা মানে মেন্টালিটিটা থাকতে হবে মানে ডেভেলপ মেন্টালিটি নয় এই যে মেন্টালিটি যে একজন নেতা বলে দিল কালকে 5 জন গিয়ে আরেকজনের ঘরে হামলা করে 5 জনকে মেরে দিল। এই ডেভেলপ মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ডেভেলপ হতে হলে সবার কাছে এডুকেশন থাকতে হবে। নয় এডুকেশন নাই মানে এমন না যে সাইন করতে জানে, সেরকম এডুকেশন না। এডুকেশনটা মনে হচ্ছে যাতে একটা মানে চিন্তাধারা করার ক্ষমতা থাকতে হবে এডুকেশনের মাধ্যমে, যে মানুষ চিন্তাধারা করতে পারে, সমস্ত কিছু বুঝতে পারে, মানে এটা এটা সেলফ সাস্টেনেবল ক্ষমতা থাকতে হবে। আর দ্বিতীয়ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে হবে, হেলথ সিস্টেম ঠিকঠাক থাকতে হবে, হাঙ্গার ইন্ডেক্স থেকে আমাদের ইনক্রিজ করতে হবে। এগুলো হচ্ছে ডেভেলপ নেশন। এইখান থেকে এই যে ব্র্যান্ড থাকতে হবে, এইসব ডেভেলপমেন্ট না। কেন নরওয়ের কোনো ব্র্যান্ড আমরা জানি না, অস্ট্রেলিয়ার কোনো ব্র্যান্ড আমরা জানি না, তবেও তারা ডেভেলপ নেশন। নিউজিল্যান্ডের আমরা তেমন হ্যাঁ, ওটা থাকতে হবেই বলিনি, আমি বললাম থাকলে ভালো হবে। মানে হ্যাঁ, এইগুলো হচ্ছে মোটামুটি ডেভেলপ মানে মনে নয় কোনো ব্র্যান্ড থাকতে হবে, মিলিটারি পাওয়ার থাকতে হবে, একটা হ্যাঁ সেলফ সাস্টেনেবল একটা গভর্নমেন্ট থাকতে হবে। দিলে আমরা মানে অনেক ডেভেলপড হতে পারবো। আর সেগুলো করার জন্য যে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে আমাদের বর্তমান ভারতে, আমি মনে করি না। তোর কি মানে তোর মনে হচ্ছে না যে এই এই যে অ্যাচিভ করতে গেলে আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে না? কেন মনে হচ্ছে না যে কোনো চ্যালেঞ্জ আসবে না, ইজিলি আমরা অ্যাচিভ করতে পারি বা সামান্য কিছু করে অ্যাচিভ করতে পারি? আমি আমার কোশ্চেনটা দিয়ে দিই। প্রথমে তিরু যে কোশ্চেনটা করে, তারপর আমি তোর কোশ্চেনে আসছি। প্রথম তিরু জিজ্ঞেস করলি যে এডুকেশনে আমাদের কি চেঞ্জ করতে হবে, তারপরে কি বললি একটা সিভিক সেন্স। হ্যাঁ। এবার এডুকেশন আমি বলে দিই, এডুকেশন মানে 100% ডিফারেন্ট। মানে সে ডিফারেন্ট মানে সে কোন লেভেল। অবশ্য আমি এখানে গ্র্যাজুয়েশন করিনি, আমি এখানে মাস্টার্স করছি। কিন্তু মানে আমার আমার ব্যাচেলার ডিগ্রি, আমার মাস্টার ডিগ্রি নলেজে হয়তো আমি বেশি জানি, কিন্তু তাদের থেকে নলেজ আমার হয়তো একটু বেশি হবে আমার ফিল্ডে বলতে পারি। কিন্তু এডুকেশন মানে ওয়ে অফ এডুকেশন এটা খুব ডিফারেন্ট। মানে উম, আহ, সম্পূর্ণ এখানকার এডুকেশন তোকে মানে ভাবতে শেখায়, তোকে কি বলে, তোকে মানে নতুন কিছু ইনভেন্ট করতে শেখাবে, মানে তোকে ইন্সপায়ার করবে কিছু নতুন কিছু ভাবার জন্য বা নতুন কিছু হওয়ার জন্য। আর আমাদের এডুকেশন তোকে ইন্সপায়ার করবে পরীক্ষায় পাস করার জন্য। মানে আমাদের শুধু এডুকেশন সিস্টেম না বা বই না, টিচাররাও তোকে মানে তোকে সেরকম ভাবে তোকে ম্যানিপুলেট করবে যে কিভাবে পড়লে তুই পরীক্ষায় নাম্বারটা পেতে পারবি। এমন ভাবে না তুই কিভাবে ভাবতে পারবি, কিভাবে থিঙ্কিং করতে পারবি। এখানকার কোশ্চেনের টপিকটা সম্পূর্ণ আলাদা। মানে সে কোশ্চেন আমাদের সেখানে সবাই হাসবে, এরকম কোশ্চেন কি হতে পারে, কিন্তু খুব সহজ, খুব কষ্ট কোশ্চেন। আমি আমার টপিক থেকে যাই। তোমাকে একটা সিটি দিয়ে দেওয়া হলো, তার কোশ্চেনটাই এরকম। তুমি মনে করো তুমি কলকাতায় থাকো। কলকাতায় তুমি এমন কি দেখছো বা এমন কি তোমার হতে পারে যেখান থেকে তুমি মনে করো যে কলকাতাকে আগামী 10 বছরে ক্লিন করা যাবে। এবার তুই ভাববি হ্যাঁ আজকে লাইন এনে সেখানে 5টা স্টুডেন্টের ডিফারেন্ট 5টা অ্যান্সার হবে, একটা কোনো অ্যান্সার সঠিক হবে না, একটা নাম্বার দেওয়া যাবে না। এবার তুই ভাববি যে এই আজকে সবকিছু চেঞ্জ করে দাও, আজকে ক্যামেরা লাগিয়ে দাও, সবার উপরে হাজার হাজার করে ফাইন করে দাও, এ করে দাও। এটা হচ্ছে মানে একটা মিডিয়কার মাইন্ডসেটের থিঙ্কিং। কিন্তু এখানকার স্টুডেন্টদের মাস্টার শেখায় যে প্রথম দেখো যে কেন হচ্ছে জিনিসটা, যে নোংরাটা কেন হচ্ছে, তারপর দেখো যে নোংরাটা আর কি উপায়ে সলভ করা যেতে পারে। আমাদের টিচাররা যে বলেছিল যে প্রচুর গাড়ি যে রাস্তায় জ্যাম হয়, তখন আমরা এক্সাম্পল দিয়েছিলাম। তাহলে একজন বলল তাহলে স্যার আমরা কেন রোড বেশি বানাচ্ছি না, রাস্তায় এত জ্যাম হচ্ছে রোড বেশি, এটা তো স্বাভাবিক অ্যান্সার, রোড কেন আমরা বেশি বানাচ্ছি না। তখন আমাদের প্রফেসর বলল যে আজকে কালকে আমরা রোড বানাবো, পরশুদিন লোকেরা আরো বেশি গাড়ি কিনবে, আরো বেশি জ্যাম হবে। আমি শুনেই এটা মানে হ্যাঁ, এটাও কোনো অ্যান্সার হতে পারে যে রোড বেশি বানালে লোক বেশি গাড়ি কিনবে, কিন্তু এটা কিন্তু প্রুভেন ফ্যাক্ট যে রোড যদি আমরা বেশি বানাই, আমেরিকায় প্রচুর রোড, তাই জন্য গাড়ির সংখ্যা প্রতি মানুষের পিছনে 5টা করে গাড়ি। এতে সলভ হবে না প্রবলেম, এতে একটা স্যান্ডউইচ হয়ে যাবে কিছুদিনের, একটা তোকে মানে একটা ফেজ পেয়ে যাবে মানুষ, একটা ব্রেকিং পিরিয়ড পেয়ে যাবে। হ্যাঁ, যে আগামী 10 বছরের জন্য হয়তো প্রবলেমটাকে মনে হবে যে আমরা কাটিয়ে দিয়েছি, কিন্তু 10 বছরের পর আবার সেই প্রবলেম ফিরে আসবে। সেখানে পাবলিক ট্রান্সপোর্টের কথা ভাবা হয়, কিছু ভাবা, এইভাবে তোকে থিঙ্কিং করতে শেখায় যে কিভাবে তুই নতুন কিছু ভাবতে পারিস, যে নতুন কিছু তোর টপিক থেকে বেরিয়ে তুই কিছু ভাবতে পারিস। এটা হচ্ছে এইরকম হচ্ছে এখানকার শিক্ষা আর কি।
আর এখানে গ্র্যাজুয়েশন হয় সবথেকে আমার যেটা ভালো লাগে, যেটা আমাদেরও করা উচিত এই মুহূর্তে, ওপেন ফোরাম। মানে তুই তুই আজকে চাইলে তুই তোর তোর মেন্টাল খুব তুই অনেক স্ট্রং, তুই আজকে চাইলে তোর সমস্ত সাবজেক্ট পাস করে কালকে 6 মাসের মধ্যে এক্সাম দিয়ে তুই গ্র্যাজুয়েট হতে পারি তোর 2 বছরের কোর্স। আর তুই চাইলে 5 বছরে তাই কন্টিনিউ করতে পারিস। তুই পরীক্ষা চাইলে দিতে পারিস, নাও দিতে পারিস। আমাদের তো পরীক্ষা দিতেই হবে, চাইলে আমাদের এই কোর্সটা ম্যান্ডেটরি আমাদের নিতেই হবে। মানে যে 10টা কি 5টা কোর্স আমাদের একটা সেমিস্টারে ফিট করা থাকে, সেই 5টার বাইরে আমরা যেতে পারবো না। এখানে তোর যেটা ইচ্ছা, মানে প্রফেসররা বসে আছে তাদের দোকান নিয়ে, তোর যেখানে ইচ্ছা তুই সেখানকে গিয়ে শপিং কর। আমাদের এখানকার যে এডুকেশন সিস্টেম, তোর মনে হলো যে এই প্রফেসরের এই কোর্সটা ভাল লাগছে, প্রফেসর এরকম বসে আছে যে আমি এই সেমিস্টারে এই কোর্স দিব সবাইকে, এই পড়াবো, তারা পুরোপুরি ডিটেলস বের করে দেয় যে কেন তুই আমার কোর্সটা করবে। এবার তোর যেটা ভালো লাগবে, তোর তোর মনে হবে যে দেখো আমার একটা কোর্স ছিল এন্টারপ্রেনারশিপ, কিভাবে এন্টারপ্রেনার হওয়া যায়। আমি প্রথম সেমিস্টারে নিয়ে নিছি, আমাদের প্রথম সেমিস্টারে ছিল, তারপরে আমি ভাবলাম যে এটা নিলেও ভালো হতো, আমি এসে আবার থার্ড সেমিস্টারে সেটা আবার নিলাম, এবার সেটা পাস করলাম। সে যাই হোক, এটা হচ্ছে মানে সব সেমিস্টারে প্রফেসররা বসে আছে দোকান খুলে যে আমার কাছে আসো আমি এই কোর্সটা দিব। কিন্তু আমাদের সেখানে তোমাকে একটা থেতো করা জিনিস পাওয়া যায় যেটা তোমাকে খেতেই হবে, না খেলে হবে না। মানে না খেলে তুমি পাস করতে পারবে না। এখানে তুমি যেটা ইচ্ছা পড়ো, পরীক্ষা হও, এখানে তার ক্রেডিট নাম্বার সেট করা আছে যে তোমাকে গ্র্যাজুয়েট হতে হলে এত ক্রেডিট দরকার, 120 ক্রেডিট ফর এক্সাম্পল আমার কোর্সের জন্য 120 ক্রেডিট দরকার। আর প্রতিটা মডিউল তুমি পাস করলে 5 ক্রেডিট করে পাবে। তুমি 120 ক্রেডিট করতে 5 বছর লাগাও, 10 বছর লাগাও, 10 বছর না 5 বছর লিমিট আছে গ্র্যাজুয়েট হতে হলে। মানে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এখানকার স্টুডেন্টের জন্য তুমি যত ইচ্ছা করতে পারো। 5 বছর লাগাও, কি 1 বছরে করো, আবার 2 মাসে করো, তোমার ব্যাপার। এক্সাম দাও, বেরিয়ে যাও। না কোনো অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়, কোনো কিছু কাউন্ট হয় না। সেটা হচ্ছে থিংকিং, আমি তোকে ওয়ে অফ থিংকিং বললাম। আর স্ট্রাকচারাল যেটা চেঞ্জ যেটা বললাম। আর আমাদের সেখানে যেরকম এক্সাম হয়, প্রফেসরের উপর কতটা ট্রাস্ট করা হয় এখানকার সমস্ত মানে সরকার একটা ইউনিভার্সিটির ব্যাপারে ইন্টারফেয়ার করে না। ইউনিভার্সিটির নিজস্ব ফান্ড আছে, তাদের ডোনেশন পায়। এবার ডোনেশনরা যারা ডোনার হয় তারাই মানে ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করে যে কি হচ্ছে, কেন হচ্ছে, এত রেজাল্ট কম কেন, খারাপ কেন, ভালো কেন, কি কোর্স ইন্ট্রোডিউস করা যেতে পারে। আর এটা হচ্ছে প্রতি বছর এদের সাবজেক্ট কিছু না কিছু চেঞ্জ করে এরা, যাতে মানে মডার্নাইজেশনের সঙ্গে এদেরকে অ্যাডজাস্ট করানো যায়। এটা হচ্ছে মানে এডুকেশন আরো অনেক আছে, হয়তো সবকিছু বলতে আমার সন্ধ্যা হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে সিভিক সেন্স মানে আমি কি বলি, সিভিক সেন্স হচ্ছে আমাদের শেখা উচিত না, আমাদের ক্লাস নেওয়া উচিত। সিভিক সেন্সের আমাদের ক্লাস করানো উচিত। এটা হচ্ছে আমরা পিটিয়ে ক্লাস শেখানো উচিত। এটা হচ্ছে মানে এখানকার মানুষেরা সত্যি, মানে প্রথম আমরা ভাবতাম যে যত ডেভেলপড কান্ট্রিতে যাবো, যেরকম আমাদের গ্রামের মানসিকতা, কলকাতার মানুষেরা সবাই ঠকিয়ে দিবে, রাস্তাঘাটে বেরোনো যাবে না, এই করানো যাবে না, আমাদের গ্রামের একটা মানসিকতা। তো সেরকম আমার তো প্রথমে এসেছিলাম, আমি ভাবছিলাম যে জার্মানির লোকেরা হয়তো ঠকিয়ে দিবে, এ করে দিবে। কিন্তু এখানকার মানুষরা এত সহজ সরল, পুরা গ্রামের মতো মানুষ, গ্রামের থেকেও আরো সহজ সরল মানুষ। মানে যেটা তোর 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 প্রতি পছন্দ না তোর মুখে বলে দিবে, আর যেটা তোর প্রতি পছন্দ সেটা তোর মানে সেটা তোর উপর মুখেও বলে দিবে যে আমার এটা পছন্দ না, আমার এটা পছন্দ। তোর কাছ থেকে কি চাই আমরা ভাববো, আমরা মনে মনে তোর কাছ থেকে একটা জিনিস চাইবো, মুখে আরেকটা বলবো তোর কাছে ভালো হওয়ার জন্য, যে তোর নামে আরেকজনের কাছে আরেকটা কথা বলবো। এখানকার আমি কোনোদিন কোনো মানুষকে দেখিনি যে এরকম কারুর নামে কারুর কাছে কিছু বলা, এরকম করা। যা বলো ডাইরেক্ট তাকে বলে, ভালো হবে হবে না, না হলে চলে আসবে, বেরিয়ে আসবে সেখান থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে সবাই রাস্তাঘাটটাকে নিজের মনে করে। আমি যদি আমার ঘরটাকে নিজের মনে করি পরিষ্কার করি, যদি রাস্তাঘাটটাকে নিজের মনে করে পরিষ্কার করি, তাহলে এইসব প্রবলেম সিভিক সেন্স হতো না। আমাদের একটা দায়িত্ব মানে কি রেসপন্সিবিলিটি যে একটা জিনিসটা আমাদের মধ্যে নেই। আমাদের মনে হয় আমার ঘরটা আমার, বাকি সবকিছু সরকারের, সরকার বুঝবে। লোক তো আছে, লোক বুঝবে। এখানে সবাই সরকার বুঝবে না, এটা সবার। এটা একটা সোসাইটির, একটা পাবলিক আর একটা প্রাইভেট। প্রাইভেট হচ্ছে যেটা কোম্পানি, পাবলিক হচ্ছে সমস্ত কিছু পাবলিকের। এখানে কেউ রাস্তায় কুকুর নিয়ে বেরোলেও সঙ্গে একটা ব্যাগ নিয়ে বেরোয়, একটা প্লাস্টিক নিয়ে বেরোয়। যদি রাস্তায় কুকুরটা পায়খানা করে, তাহলে ব্যাগটা নিয়ে পায়খানাটাকে তুলে তারা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে। মানে এতটা রেসপন্সিবিলিটি ভাবে না যে রাস্তা তো সরকারের লোক আছে পরিষ্কার করার জন্য, তাদের গাড়ি আছে, সবকিছু আছে। কিন্তু কেউ ভাবে না যে হ্যাঁ কেউ কিনা সে কেউ করে দিয়ে যাবে, কেউ কোনোদিন ভাবে না। সবাই ভাবে জিনিসটা আমার, যখন আমাকেই তুলতে হবে, আমারও রেসপন্সিবল হয় জিনিসটাকে পরিষ্কার করা। আর আমাদের তুই কাউকে বলতে যাবি, কত শিক্ষিত অনেক হাইলি এডুকেটেড লোককে বলতে যাবি, বোঝাতে যাবি, তারা বলবে এই তোমারা তো গায়ে জ্বালা কেন, সরকারের এখানকার লোক আছে পরিষ্কার করবে। মানে বহু ভিডিও এরকম দেখা যাচ্ছে আর কি। এই হচ্ছে রেসপন্সিবিলিটি আমাদের, হচ্ছে মানে একটা হচ্ছে রেসপন্সিবিলিটি বোধটা অনেক অভাব, সিভিক সেন্সের অভাব না, রেসপন্সিবিলিটি বোধের অভাব। তাই সিভিক সেন্স আসে না। যখন রেসপন্সিবিলিটি বোধটা আসবে তখন সিভিক সেন্স আসবে। আর এটাকে ইমপ্রুভ করার জন্য একটা মাত্র ওয়ে হচ্ছে এডুকেশন। ছোটবেলা থেকে যেরকম আমরা যখন বইতে স্কুলে পড়তাম, আমাদেরকে প্রতিদিন ক্লাসের শেষে
ঝাঁটাতে হতো, ঝাঁটিয়ে রুম পরিষ্কার করতে হতো। সেই জন্য মানে আমরা মানে যত চাইতাম যে যত কম পরিষ্কার মানে অপরিষ্কার হয় রুমটা আরকি। যাতে ঝাঁটাতে কম হয়, তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। এটা হচ্ছে আমাদের এটা মানে মেন্টালিটি ছিল আরকি। এবার কেউ নোংরা করলেও আমরা তাকে বকতাম যে, "কেন নোংরা করছিস?" কিন্তু তারপর আমরা যখন ক্লাস 9 বা 8 10 এর দিকে উঠি, তখন সমস্ত এরকম তুলে দিল, মনিটরিং তুলে দিল। দিয়ে সমস্ত লোককে ভাড়া করে নিল আরকি, যাতে রুম পরিষ্কার করার জন্য। মহিলারা আসতো, তারা পরিষ্কার করে দিয়ে যেত। মানে ক্লাসরুম পরিষ্কার করার জন্য। তখন দেখতাম প্রচুর নোংরা হতো। মানে এত ধুলো, এত কাগজ বেরোতো প্রতিদিন এ থেকে। মানে সেই বোধটাই চলে গেছে যে আমার রুমটা আমাকে পরিষ্কার করতে হবে। তাই এটা হলো। আর ২য় কোয়েশ্চেনটা শান্তনু কি জিজ্ঞেস করল যে খুব কষ্ট কেন নয়? আমি মনে হয় অনেক অ্যান্সার দিয়ে দিলাম এর মাঝখানে। আমার যে সিভিক সেন্স বা এর মাঝখানে। যে আমি যদি এডুকেশনটাকে আজকে ১০ বছরের প্ল্যানিং করি যে কিভাবে করা যেতে পারে। একটা নতুন এডুকেশন সিস্টেম বানাতে হবে। যেখানে ওয়ে অফ থিংকিং বাড়বে। যেখানে শেখানো হবে ছোটবেলা থেকে যে কিভাবে আমরা যেরকম বায়োলজি পড়ি। কিন্তু একটা ক্লাস 12 এর বায়োলজি যারা গ্র্যাজুয়েশন করছে তাকে হয়তো ফার্স্ট এড বানাতে দিলে করতে পারবে না। ভয়ে অজ্ঞান হয়ে যাবে, রক্ত দেখলে বমি করে দিবে। আরে বায়োলজি পড়ছে তো ফার্স্ট এড করতে জানে না। এগুলো হচ্ছে ওয়ে অফ থিংকিং। মানে একটা ছেলে বায়োলজি পড়ছে, সে ফার্স্ট এড করতে জানে না, সেটা মানে কত জঘন্য জিনিস। আমরা ভাবি আমরা পেন বানাই না কেন, আমরা বানাই না কেন? আমরা নিজেদের জিনিসটা খুঁজি না। আইন কানুনের পরিবর্তন। এই ১ম এ যে জিনিসগুলো আসে না যে এম আ যত ধর্ম মানে নানা আইনের আবার বিভিন্ন রকম, এই ধর্মের জন্য, এই জাতের জন্য এইগুলো সব চেঞ্জ করে একটা ইউনিফর্ম আইন দরকার। সমস্ত কিছুর জন্য একটা ইউনিফর্ম আইন দরকার। যাতে মানে কেউ কাউকে ভাবে না আমি এর থেকে সুপিরিয়র, কেউ কাউকে ভাববে না এটার জন্য এটা আমার অধিকার, কেউ ভাববে না এটা আমার অধিকার। এটা সবকিছু একটা ইউনিফর্মিটির মধ্যে আনতে হবে। না হলে কোনদিন ডেভেলপ হতে পারবে না। কোন ডেভেলপড দেশে যে এই জিনিসটা দেখাবি না যে প্রতিটা ধর্মের জন্য আলাদা আইন বা প্রতিটা জাতের জন্য আলাদা আইন। কোন বা এই রিজার্ভেশন এগুলো ষোলো তো তুলতেই হবে। ডেভেলপড দেশের হচ্ছে কোন ডেভেলপড দেশে নেই। যত তার পপুলেশন আ মানে আমেরিকাও ব্লাক আর হোয়াইট এর পপুলেশন অনেক বেশি, কিন্তু সেখানেও সেরকম রিজার্ভেশন বলে কোন জিনিস নেই। 140 কোটির পপুলেশনে এতগুলা হার্ডেলস কে মেনটেন করে এত সিভিক সেন্স বাড়িয়ে লিটারেসি রেট বাড়িয়ে তোলা কি খুব সোজা? 2047 মানে সবে মাত্র আর কত বছর? 25 বছর আছে। একটা গভর্নমেন্ট যদি চায়, গভর্নমেন্ট এখন ভাবে আমি এই আইন বানাবো না এ রেগে যাবে। যেরকম যে রিজার্ভেশনের জন্য একটা দেখছিলাম, একজন বলছে যে এই মুঠ্ঠিভর মানুষ যে প্রতিবাদ করছে তার বিরুদ্ধে যদি রিজার্ভেশন আইন তুলে দেয়, তাহলে আমরা ৮০ জন মিলে দেশ জ্বলিয়ে দিব। ৮০% মানুষ মিলে দেশ জ্বলিয়ে দিব। শুধু তুলে দিলে তো হবে না। ইন্ডিয়াতে যে মেন স্ট্রিম থেকে যে পিছিয়ে আছে পপুলেশনটা, ওটাকে মেন স্ট্রিমে ফিরিয়ে আনার প্রসিডিওর কি? ওদের পার ক্যাপিটা ইনকাম কত আর জার্মানির একটা মানুষের পার ক্যাপিটা ইনকাম কত? জার্মানির পপুলেশন কত আর ইন্ডিয়ার পপুলেশন কত? জার্মানির ডাইভার্সিফিকেশন কত আর ইন্ডিয়াতে কত ডাইভার্সিফিকেশন? ইন্ডিয়া শুধু তো ডাইভার্সিফিকেশন রিলিজিয়ানে নেই, তোর যদি জিওগ্রাফি দেখতে যে ডেমোগ্রাফিতেও তার ডাইভার্সিফিকেশন আছে। তো সবকিছু একসঙ্গে হার্ডেল মেনটেন করে কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি? প্রথম কথা, জার্মানির পার ক্যাপিটা ইনকাম জার্মানি জন্ম থেকে পায়নি। তারা ২ টো বিশ্বযুদ্ধ লড়েছে। আমি যার ঘরে থাকি আমার ল্যান্ডলর্ড ছোটবেলায় খেতে পেত না। তারা এরকম না যে জন্ম হয়ে গেছে ধনী হয়ে পকেটে পয়সা নিয়ে জন্ম হয়েছে। ২ টো বিশ্বযুদ্ধ লড়ার পর একটা সময় ছিল ১০ বছর ১৫ বছর তারা খেতে পায়নি। তারা নিজেরা বানিয়েছে নিজের ওয়েলথ। এটা ইংল্যান্ডের মতো না যে সারা দুনিয়া থেকে লুটেছে। জার্মানির কোনো কলোনি ছিল না, কোনো কিছু ছিল না। ২ টো বিশ্বযুদ্ধের পর তাদের ইকোনমি তো বরবাদ ছিল, সমস্ত সিটিও বরবাদ ছিল। মানুষের কাছে সাধারণ খাবার পরার মতো পয়সাও ছিল না। দ্বিতীয় কথা, এই যে ভুল যে পয়সা আছে বলে সবকিছু আছে। পয়সা এরা বানিয়েছে তাই সবকিছু আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে পয়সা ডাইভার্সিফিকেশন জার্মানিতেও আছে। এমন নয় যে জার্মানি প্রতিটা মানুষ সবাই জার্মান ভাষা। এদের এখানে ডায়ালগ আছে। প্রতিটা সেট আছে, রিজন আছে। প্রতিটা স্টেটের আবার আলাদা ঝান্ডা আছে। প্রতিটা স্টেটের আলাদা কালচার আছে। তাদের আলাদা ছুটি সিস্টেম আছে। এগুলো হয় না। এগুলো ভাবে আমাদের অনেক কিছু প্রবলেম আছে, ডাইভার্সিফিকেশন আছে বলে। ডাইভার্সিফিকেশন থাকতে পারে। প্রতিটা দেশে ডাইভার্সিফিকেশন সেলিব্রেট করা উচিত। কিন্তু কালচারাল ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন আমার মনে হয় না যে ডেভেলপমেন্টের জন্য বাধা দিবে। পয়সা কেউ কোনোদিন নিয়ে জন্ম হয় না। কোন দেশ, আমেরিকাও পয়সা নিয়ে জন্ম হয়নি বা কোন দেশ পয়সা নেই। ইংল্যান্ডও পয়সা নেই। তারা পয়সা ইনকাম করেছে, যেভাবেও করেছে। জার্মানিও এক্সাক্টলি। জার্মানি যখন কিন্তু BMW আমার ইঞ্জিনিয়ারিং কে বলা হয়। কিন্তু জার্মানির প্রথম কাজ হচ্ছে ইংল্যান্ড থেকে চুরি করা টেকনোলজি। তারা ম্যানুফ্যাকচারিং করেনি, তারা প্রথমে ইনভেন্ট করেনি, তারা টেকনোলজি চুরি করেছে ইংল্যান্ড থেকে। কিন্তু তারা নিজেরা এমনভাবে নিজেদেরকে ট্রেন্ড করেছে তাদের শেখার জন্য, সেটাকে শিখেছে এমনভাবে, এখন জার্মান ইলেকট্রনিক এখন জার্মান মানে ইঞ্জিনটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস।
এভাবে হয়েছে, যেভাবে কোনো জাতি পয়সা নিয়ে জন্ম হয় না, তাকে ধীরে ধীরে ওয়েলথ বানাতে হয়। একটা একটা জেনারেশন বানাতে পারে না, তাকে এটা একটা জেনারেশন বা একদিনের লতে বানাতে হয় না, তাকে 10 বছর 20 বছরে ধাপে ধাপে প্ল্যান করতে হবে, 10 বছর 20 বছর করে এগোতে হবে ধাপে ধাপে। যেটা বলতে চাইছে আমরা যদি এই এক্সকিউজ গুলোকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু সত্যি খুব ছোট ছোট স্টেপ নিতে হবে। নট লাইক বিরাট বড় স্টেপ। ওইগুলো হার্ডেল তো সব জায়গায় আছে, ওদেরও হার্ডেল ছিল, আমাদেরও হার্ডেল ছিল, অন্যদেরও হার্ডেল আছে। ওর কমিউনিকেশনটা এইটা যে খুব ছোট ছোট স্টেপের মাধ্যমেই হচ্ছে কি আমরা ওইটা অ্যাচিভ করে নিতে পারি, যেটাকে আমরা খুব বড় করে ভাবি। এটাই বলতে চাইছে। এবার একদমই রাকেশ, সেটা তুই যেটা বললি ওটাই ওটাই বুঝেছি, যে ওটাই বলতে চাইছি, এবং ঠিক ডাইভার্সিটি কোনো বাধা নয়। কিন্তু আহ, ব্যাপার হচ্ছে, আমি যেটা আগেই ডেফিনেশনে বলেছিলাম, যে একটা বিকশিত ভারত কোনো প্রজেক্ট নয়, তার জন্য অনেক প্রজেক্ট নিতে হবে, অনেককে চেষ্টা করতে হবে। প্রথমে কে থাকবে? কেন্দ্র সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপর এতগুলো রাজ্যে রাজ্য সরকার থাকবে। তারপর বিভিন্ন রকমের মানে যারা প্রাইভেট সেক্টর থাকবে, এগ্রিকালচার সেক্টর থাকবে। তারপর সর্বোপরি তো আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা এনজিও থেকে শুরু করে প্রত্যেকেরই অবদান থাকবে এই নেশন বানানোর জন্য। প্রত্যেকটা সরকার কিছু কিছু প্রজেক্ট আনবে। সেই প্রজেক্টের উদ্দেশ্য কি থাকবে বা লক্ষ্য কি থাকবে? আমাদের দেশে গরিবি দূর করা, তার জন্য বিভিন্ন প্রজেক্ট আসবে। এডুকেশন ক্ষেত্রে কিছু কিছু আসবে, কোথায় সিলেবাস চেঞ্জ হবে, ফান্ড আসবে, এবিসিডি। হেলথ সেক্টরে বিভিন্ন রকমের স্কিম আসবে, বা হেলথের ক্ষেত্রেও নিয়োগ, ইনফ্রাস্ট্রাকচার, পরিষেবা এসব উন্নত হবে, ধীরে ধীরে হয়। রোড ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে, ওয়াটারওয়ে, সব ক্ষেত্রে প্রচুর প্রচুর প্রজেক্ট আসবে, প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট হবে, হতে হবে। দিলে তো ডেভেলপমেন্ট হবে, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট তো একদিনে হবে না, মানে মানে একটা বছরে মানে, এবং সেটা আমার যা এস্টিমেট বলছে, যদি 9 থেকে 10% করে প্রতি বছর ডেভেলপ করে, তাহলে গিয়ে 2047-এ $30 ট্রিলিয়ন ইকোনমি আমরা দেখতে পাবো। কিন্তু আমার পার্সোনালি মনে হয় না যে ওরকম কনসিস্টেন্টলি আমরা করতে পারবো। তো আমরা এখন 7% করে রেজাল্ট আনছি। তো এরকম করে করতে হবে, যেটা টাফ ব্যাপার, মানে 9% 10% করে প্রতি বছর কনসিস্টেন্টলি এগিয়ে যাওয়া। রিয়েল জিডিপিতে গ্রোথ, ইনফ্লেশন বাদ দিয়ে রিয়েল জিডিপিতে গ্রোথ দিলে আমরা ওটা পৌঁছাবো, অ্যাচিভ করব। টাফ ব্যাপার। তার জন্য এত প্রজেক্ট আসবে, এত কিছু হবে, যেটা বলছিলাম এতক্ষণ ধরে। এই প্রত্যেকটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করতে একটা রাস্তা হবে, সেখানে যে করাপশন হবে। আমার তো মনে হয় সবচেয়ে প্রথম প্রবলেম, মানে প্রথম যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে করাপশন, যেটা আমাদেরকে বিকশিত ভারত বানাতে সবচেয়ে বেশি বাধা দেবে। আমি মনে করি যে করাপশন একটা প্রবলেম, কিন্তু আমি মনে করি বা আমার স্টাডি থেকে আমার মনে হয় যে করাপশনটাকে হাঁটানো যেভাবে মানে আমরা যেভাবে চাইছি হাঁটাতে, যে মানুষকে বাদ দাও বা ক্যামেরা লাগিয়ে রাখো, এভাবে হাঁটবে না, করাপশন কোনোদিন যাবে না। মানে আমি যদি একটা খারাপ বাংলায় বলি, আমাদের মধ্যে ঢুকে গেছে করাপশনটা। এটা মানে এক প্রকার আমাদের রক্তে মিশে গেছে করাপশন। করাপশন এটা সব মানুষই করে, মানে আমরা গ্রামে যারা ঘরে থাকি সেও করি, আর অফিসে বসে থাকা বাবুও করে। মানে সব মানুষই করে, কিছু না কিছু করে, কিছু না কিছু চুরি করে। আমাদের মধ্যে এটা ঢুকে গেছে এই জিনিসটা। আর এটা থেকে বের করানোর জন্য যেটা মনে করি, যে ক্যামেরা লাগিয়ে বা ধরে, এই যে নিউজে দেখা যায় না, আজকে এত কোটি ধরা পড়লো, কালকে এই ইঞ্জিনিয়ার ধরা পড়লো, কালকে সে ধরা পড়লো, এভাবে হবে না। আমাদের খুঁজতে হবে যে প্রথম কারণটা কি, যে মানুষের ইনকাম কমছে কিন্তু এক্সপেকটেশন অনেক বাড়ছে। এখন রিলের যুগে তারা চাইছে প্রচুর প্রচুর, আর অনেকের কাছে তো আছে এমন এত পয়সা চলে আসে করাপশন করে করে, খরচা করতেও পারে না সে পয়সা, কিন্তু তবেও করাপ্ট হয়ে যাচ্ছে, করাপশন করছে। কি বল? আমি বলতে চাইছি যে করাপশন যদি এই সেন্সে দেখিস, ঠিক আছে, প্রত্যেক ছোট ছোট করাপশন দূর করতে হবে। অ্যাকচুয়ালি ডেভেলপ কান্ট্রি আইডিয়াল নয়, ওইসব দেশেও করাপশন হয় না এমনটা নয়। তুই বললি যে চুরি টুরি ওখানেও হয়, নোংরা ওখানেও থাকে, কিন্তু আমাকে মোটামুটি স্ট্যান্ডার্ড সেট করতে হবে। ঠিক আছে, আমি যদি এটা বলি যে বর্তমান আজ থেকেই যদি ধরি, যে ভারতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারে যতগুলা রোড ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্ট হবে, সেইগুলোতে যে করাপশন হলে কিটা হয়, ধর একটা প্রজেক্টে 100 কোটি টাকার প্রজেক্ট, সেখানে যদি 50 কোটি টাকা অন্যদিকে যায়, তাহলে যে রোডটা তৈরি হবে সেটার যদি কোয়ালিটি কম্প্রোমাইজ সময়সীমা হচ্ছে। থাকে, যে এই রোডটা কোয়ালিটি, এই যে রোডটা 20 বছরের জন্য বানাচ্ছি, আমি 20 বছর আমাকে তাকাতে হবে না। আমরা যখন একটা বাড়ি বানাই, আমরা ভাবি তো, হ্যাঁ 30-40 বছর এই বাড়িতে আমাকে তাকাতে হবে না, আমার বাবা বানাচ্ছে, আমাকে তো দেখতেই হবে না, বানিয়ে যাচ্ছে, আমি শুধু কালার টালার করবো। এই যে ব্যাপারটা, নিজেদের বানাচ্ছি মিস্ত্রি মিস্ত্রি ডেকে। সরকার যখন কোনো একটা রোড বানায়, 5 বছরে খারাপ হয়ে যায়, সরকারকে বারবার ইনভেস্ট করতে হয়, সরকারের ওখানে কোনো শেষই থাকে না, করতেই হচ্ছে করতেই হচ্ছে। তো ওই যে করাপশনটা, পার্টিকুলারলি রোড রোড ইনফ্রাস্ট্রাকচারের কথা বল, রোড, হাইওয়ে, এইসব আর কি, বা ওভারব্রিজ,
এইসব এইসব যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, এই করাপশনে কি করবে সরকার? আমি এটাকে দুভাবে ভাবি। প্রথম ভাবে হচ্ছে, আমরা যেভাবে টেন্ডার বের করি বা আমরা যেভাবে দেই কাউকে কাজ করার জন্য, রোড বানানোর জন্য, সেটা পুরোপুরি ভুল। মানে ভুল না, তার মধ্যে অনেক গোড়ায় অনেক গলদ আছে, সেই জন্য এত করাপশন হয়। আর এই সিস্টেম যতদিন চলবে, যত আমরা ক্যামেরা লাগিয়ে রাখি বা যত আমরা পুলিশ দিয়ে দাঁড় করে রাখি, করাপশন হবেই হবে। কেন আমাদের এখানে মানে টেন্ডার তাকেই দেওয়া হয় যে সব থেকে লোয়েস্ট বেড লাগায়। তার টেন্ডারে দেখা হয় না যে কি জিনিসটা আছে, কি ম্যাটেরিয়াল ইউজ করবে বা কিভাবে ইউজ করবে, তার কোনো রেসপন্সিবিলিটি থাকে না। সমস্ত সব থেকে লোয়েস্ট বেডেই তাকে টেন্ডার পাস করে পারে দিয়ে যায়। হয়তো তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া থাকে, আর ইঞ্জিনিয়ারিং সাইন তো যে কেউ করে ক্রাইটেরিয়া নিতে থাকে, পারে। আর ক্রাইটেরিয়া ইঞ্জিনিয়ারিং থাকে, সাইন তো যে কিছু কেউ, হ্যাঁ ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া থাকে। ক্রাইটেরিয়া সেট করে কে? একটা লোকাল ইঞ্জিনিয়ার। একটা লোকাল ইঞ্জিনিয়ার সেট করে, সে সাইন করে। এবার ইঞ্জিনিয়ারকে যদি এই বললাম যে, আমি বললাম না, যত ক্যামেরা লাগাই এই জিনিসগুলোর এত আমাদের মানে মানে হোল আছে, সিস্টেমে এত হোল আছে, পুরোপুরি সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, আমি যেটা বলছি। শুধু মনে করি যে আমার করাপশন হচ্ছে, সিস্টেমের সেই পুরোনো সিস্টেমে করাপশন হচ্ছে। সিস্টেম চেঞ্জ করলে করাপশন হবে না। আমরা যদি পুরো দায়ে করতে পারি, মানে কি বলে, এই যে বেনিফিশিয়ারি আর যে বেনিফিশিয়ারিকে প্রোভাইড করছে, প্রোভাইডার আর বেনিফিশিয়ারির মধ্যে যদি ডাইরেক্ট কানেকশন আনতে পারি, তাহলে করাপশন সরে যাবে। এটা হচ্ছে আমার ওয়ে অফ থিংকিং। আমি তো মনে করি যে প্রথম যে এই যে কিভাবে টেন্ডার বের হয়, এটা হচ্ছে একটা পুরোনো আউটডেটেড প্রসেস, যেটা আমরা এখনো ব্রিটিশ আমল থেকে ধরে এসেছি। সেখান থেকে আমাদের বেরোতে হবে, না হলে আমরা কোনোদিন করাপশন আটকাতে পারবো না। কিভাবে সম্ভব এটা থেকে বেরোনো? অনেক রকম সম্ভব আছে, যেরকম ইউরোপে হয়, মানে ইউরোপিয়ান কান্ট্রিতে যেরকম হয়, হয়তো আমি পুরোপুরি জানি না, তবে যেটুকু জানি, সেখানে শুধু তোমার বেড দেখা হয় না যে কত লোয়েস্ট বেড দিচ্ছে, টাকাটাতে ফ্যাক্টর করে, কিন্তু তার মধ্যে কিছু স্ট্যান্ডার্ড সেট করা হয় যে এই স্ট্যান্ডার্ড থাকতে হবে, তারপর তুমি এই বেড পাবে। তোমার যদি প্রজেক্টে সেই স্ট্যান্ডার্ড মেনটেন না হয়, বা সেই সব জিনিসগুলো তোমার না থাকে, যারা একজন কন্ট্রাক্টরকে দেওয়ার আগে তার কতগুলো স্ট্যান্ডার্ড চেক করে না, যে তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, তোমার কে ইঞ্জিনিয়ার আছে, তার ইঞ্জিনিয়ারের কি কোয়ালিফিকেশন আছে, তার আগে প্রিভিয়াস কিছু প্রজেক্ট আছে কিনা সেই ইঞ্জিনিয়ারের, সেগুলো সবকিছু চেক করা হয়, তারপরেই তুমি সেরকম বেড লাগাতে পারবে। এগুলো এখানেও চেক করা হয়, এখানেও তার মানে কেউ যদি 100 কোটি টাকার 100 কোটি টাকার যে রাস্তা তৈরি করে না, তার হিস্ট্রি চেক করে সে আগে 50 কোটি করেছে কিনা। কেউ গ্রামের ঢালাই রাস্তা করাওয়ালাকে দেয় না। এখানেও এসব প্যারামিটার আছে। এখানেও মানে একটা ঢালাই রাস্তার জন্য যেরকম ব্লক লেভেলে তৈরি হয়, কোনটা জেলা লেভেলে তৈরি হয়, কোনটা রাজ্য লেভেলে, আর সেন্ট্রালের এনএইচ তৈরি হচ্ছে, প্রত্যেকটা গভর্নমেন্টের লোকাল পঞ্চায়েত সিস্টেম থেকে শুরু করে উপর গভর্নমেন্ট পর্যন্ত বিভিন্ন লেভেলে যে রাস্তা তৈরি হয়, সবাই ক্ষেত্রেই এরকম বিভিন্ন রকমের লোকের সাইন থাকে, যাতে কোনো একজনের হাতে পাওয়ার না থাকে, সেই যেন পুরো করাপশন না করে ফেলে। এতজনকে দায়িত্ব দেওয়া আছে। কিন্তু কি হয় লাস্টে, যাই নিয়ম কানুন থাকুক না কেন, এবং নিয়ম কানুন এমন নয় যে সেই ব্রিটিশ যুগের থেকে পড়ে আছে, ঠিক আছে ব্রিটিশ থেকে আমরা কপি করেছি, কিন্তু মডিফাইও করেছি সময়ের টাইমে টাইমে, কিন্তু তাও দেখা যায় যে সবাই কালেকটিভলি মিলে মিশে কালেকটিভলি করাপশন করছে। যেসব করাপশন এবং মানে করাপশন সবচেয়ে বেশি দেখা যায়, মানে করাপশন সব জায়গাতেই হয়, কিন্তু বেশি ভিজিবল হয়ে যায় বিহার ইউপির মতো জায়গাগুলোতে। বিহারে বেসিক্যালি ব্রিজ ভেঙে পড়ছে রাস্তায় এবং নিয়ে চলে যাচ্ছে লোককে টোকে, এবিসিডি, যেগুলো বেশি দেখা যায়, বাকি সব জায়গাতেই হচ্ছে এবং কালেকটিভলি করছে। টিইউবি বলে একটা কোম্পানি আছে, এরকম টিইউবি বলে আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক আরো 2-3টা কোম্পানি আছে জার্মানির মধ্যে, যারা হচ্ছে মানে তারা কোয়ালিটি চেক করে। তুমি কোনো কিছু বানালে, সেই বানানোর পর সেই কোম্পানির কাছ থেকে তোমার একটা সার্টিফিকেট দরকার হবে, এই টিইউবি কোম্পানির কাছ থেকে। যেরকম আমাদের এই যে লিফটে আছে, তার লিফটে টিইউবির সার্টিফিকেট স্ট্যাম্প দেওয়া আছে, যেটা টিইউবি সার্টিফাইড লিফট। আদারওয়াইজ সেটা তোমার কোনো কিছু তোমার অ্যাপ্রুভড হবে না। তুমি যে কোনো কিছু বানাও, তা একটা কোম্পানি যে সার্টিফিকেট প্রদান করে, যেখানে যেরকম কার্বন এফিসিয়েন্সি, আমার যে ফিল্ড, কার্বন এফিসিয়েন্সির জন্য আইএসসিসি বলে একটা কোম্পানি আছে, যে সার্টিফিকেট প্রোভাইড করে যে তোমার কোম্পানি কতটা কার্বন এফিসিয়েন্ট, কতটা নয়। আমি একটা ইন্ডিয়াতে তো কথা সেই বলি, সার্টিফিকেট আগে থেকেই কথা বলে নেবে তারা, মানে ঘুষ দিয়ে ওই সার্টিফিকেট, আমার প্রজেক্ট তৈরি হয়ে গেলে ভাই তুই সার্টিফিকেট দিয়ে দিবি। ধরো এরকম করে 4-5টা কোম্পানি আছে, একটা কোম্পানি সার্টিফাইড দিয়েছে, তারপরে 2 মাসের মধ্যে জিনিসটা খারাপ হয়ে গেছে, কিন্তু তার সার্টিফিকেট তো পুরোপুরি দেওয়া আছে, ভিজিবলি দেওয়া আছে। এটা এমন না যে মানে একটা ছোটখাটো কোম্পানি, তার যদি খারাপ হয়ে যায়, তাকে তো ধরার মতো আমার হাতে পাওয়ার আছে। সরকার কি খপ করে ধরে ফেলবে, বা অন্য কেউ তাকে প্রাইভেটলি তাকে কেউ আর সার্টিফিকেট করতে পয়সা দিবে না, বা কেউ ডাকবে না, কোনো কিছু করবে না। এগুলো হচ্ছে মানে তার কাছে একটা রেসপন্সিবিলিটি। আমি যদি আমার খারাপ সার্টিফিকেট দেই, তাহলে মানে কালকে আমার ব্যবসা বন্ধ। আর যেটা শান্তনু যেটা বললো যে ইন্ডিয়াও আছে, সে তো যে কেউ দিয়ে দেয়, মানে একটা ইঞ্জিনিয়ার দিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার দিয়ে দিচ্ছে, সার্টিফাইড করে দিচ্ছে, কালকে সে সরে যাচ্ছে, আরেকজন চলে আসছে, সেও করাপশন করছে। আমাদের ইন্ডিয়ায় কোনো বড় মাপের কোনো কোম্পানি নেই যে সার্টিফাইড প্রদান করে।
একটা ফান্ডামেন্টাল প্রবলেম আমাদের ভুল হচ্ছে। সার্টিফিকেশন সিস্টেম ইন্ডিয়াতেও আছে, রাস্তা ফাস্তার ক্ষেত্রে আছে কিনা জানি না, কিন্তু আমাদের না না, এফডিএর ক্ষেত্রে সবার দেয়, ক্ষেত্রেই আছে, রাস্তার ক্ষেত্রেও আছে। এর ক্ষেত্রে দেয়, এর ক্ষেত্রে দেয়। আমার যেটা মনে হয়, তোরা বলবি এই বিষয়ে ভিউটা কি, আমার যেটা মনে হয় এটার লিঙ্ক না জুড়ে আছে কোথাও না কোথাও, এই যে কারাপশনের লিঙ্ক জুড়ে আছে আমাদের ইলেকশন সিস্টেমের সঙ্গে। কি করে ইলেকশন সিস্টেমের সঙ্গে? এই যে একটা হচ্ছে গিয়ে তোর 100 কোটির প্রজেক্ট, ঠিক আছে, কোনো কোম্পানি করুক, কোনো কন্ট্রাক্টর তৈরি করুক, ও তো নিজের লাভের জন্যই করছে, মানে ও তো একটা ব্যবসা নেবে বলেই করছে। তো ওকে মোটামুটি 80 কোটিতে মানে জিনিসটা তৈরি করতে হয়, তাহলে 20 কোটি টাকা ওর লাভ, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই জায়গায় ও 50 কোটিতে কেন করছে? তুই যে প্রথমে থিঙ্কিংটা বললি না, যে কেন করে, কারাপশনটা কেন হয়? কারণ ওই 50 কোটিতে ওকে বানাতে হচ্ছে, কারণ 20 কোটি লাভের পরেও 30 কোটিটাকে ওখানকার হোক বা কোথাকার পলিটিক্যাল পার্টি হোক বা কিছু হোক, বা ওই কাজের জন্য যে রেসপন্সিবল অথরিটি আছে ওদেরকে দিতে হবে, ঠিক আছে? সেই জন্য ও 50 কোটি টাকার কাজটা করতে হবে ওকে, কারণ তার তো চলে যাবে, ও যদি তার উপরের মার্জিনে যায় ও টাকাগুলো দেবে কি করে? এটা কোনো না কোনো ভাবে সেই পলিটিক্যাল সিস্টেম, কোনো না কোনো ভাবে ওই বিউরোক্রেসির মধ্যে যে জিনিসগুলো আছে সেইগুলোর মধ্যে আছে। আর মেজরলি একটা পলিটিক্যাল পার্টি, যে পার্টি যেখানে ক্ষমতায় থাকে, ওদের ফান্ডে কোনো না কোনোভাবে ঘুরে টাকা পয়সা আসে। আমি যতদূর জানি আমেরিকাতে যে সিস্টেম হয়, দেখবি আমেরিকার ইয়েতে বলা হয় যে এখন ওদের হচ্ছে মিড টার্ম যে ইলেকশন হয়, ওই ইলেকশনের ইয়ে চলছে, ঠিক আছে? তো ওখানকার ওখানকার ইলেকশনে প্রচুর টাকা খরচ হয়। আর ওখানকার ইলেকশনে কোনো কোম্পানি বা কোনো কিছু ওপেনলি, মানে ধর তুই একটা ক্যান্ডিডেট দাঁড়িয়েছিস, তোকে অ্যালেন মাস্ক বললো যে আমি এই ইলেকশনে হচ্ছে গিয়ে এই ক্যান্ডিডেটকে সাপোর্ট করছি এবং তার পিছনে আমি এত মিলিয়ন টাকা খরচ করব, মানে ওটা পাবলিকলি ডিক্লেয়ার্ড হলো, দিয়ে পার্টি ফান্ডে টাকা দিল, ঠিক আছে, ও ডিক্লেয়ার। এবং ওটা এখানেও ডিক্লেয়ার যে যদি ওই পার্টি ক্ষমতায় আসে তাহলে ওকে কোনো না কোনো ভাবে ফেভার করবে, মানে কোনো না এতে ফেভার করবে, ওটা ওখানে ওপেন। তো এই যে ওপেননেসটা নেই এখান জায়গাটায়, হয়তো কতটা সম্ভব নয় জানি না, এখানকার সিস্টেমে বা এখানকার সোসাইটিতে এই ওপেননেসটা কতটা সম্ভব আমি বলতে পারবো না। কিন্তু এই যে ভেতরে ভেতরে যে টাকা দেওয়ার ব্যাপারটা, এই যে এত কোটি কোটি টাকা ইলেকশন ক্যাম্পেইন হয়, কোটি কোটি, সে যে কোনো পার্টি হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যে যেখানে ক্ষমতায় থাকে সেখানে হোক, ঠিক আছে, তো ওদের যে এত কোটি কোটি টাকার ফান্ড, ওটা তো কোথাও না কোথাও থেকে কারো কাছ থেকে আসছে, কোথাও না কোথাও ঘুর পথে এসে টাকা ওখানে আসছে। ওই টাকাগুলো আসছে কোথা থেকে? ট্যাক্সের টাকা তো ডিরেক্টলি পার্টি ফান্ডে যাবে না, ট্যাক্সের টাকা তো সরকারি ফান্ডে যাবে, তাহলে ট্যাক্সের টাকা এসে ঢুকবে কোথাও না কোথাও হবে। তো এটাই আমার বলা। তো লিমিটেশন ওই জায়গার থেকে হওয়া উচিত। যদি এরকম হয় তাহলে 2020 বছরের মধ্যে আরো 4টা 5টা মোটামুটি মানে লোকসভা ইলেকশন থাকবে, আরো প্রচুর রাজ্যে প্রচুর বিধানসভা ইলেকশন থাকবে। তো প্রচুর টাকা দরকার হবে প্রত্যেকটা পার্টির ইলেকশন লড়ার জন্য। আর গভর্নমেন্টের প্রচুর প্রচুর প্রজেক্ট থাকবে, বাজেট প্রতি বছর থাকবে, প্রচুর প্রচুর টাকার বাজেট। সেখান থেকে সার্টেন পার্সেন্টেজ তুলতে হবে, ইলেকশনে খরচ করতে হবে, ভোটে জিততে হবে, যাকে হোক, যে কোনো সরকার। তো তাহলে আলটিমেট কোশ্চেন দাঁড়াচ্ছে যে কি করে বিকশিত ভারত সম্ভব। কিভাবে ট্যাকেল করা সম্ভব, বা তুই কিভাবে দেখছিস যে হচ্ছে গিয়ে এর পরেও আমরা ওই জায়গায় অ্যাচিভ করতে পারবো, বা কি পারবো না পারবো যাই হোক আর কি। কয়েকদিন আগে 16th ফাইন্যান্স কমিশনের একটা রিপোর্ট এসছে। 16th ফাইন্যান্স কমিশনের যে চেয়ারম্যান অরবিন্দ কিছু একটা, তো ওনার একটা রিপোর্টে এসছে। ওই রিপোর্টটাতে দেখলাম যে কয়েকটা প্যারামিটার মেনশন করা আছে যে বিকশিত ভারত হওয়ার জন্য এগুলা যদি আগামী 20 বছর মেনটেন হয় তবে গিয়ে সম্ভব। সেখানে বলা আছে যে আমাদের পার ক্যাপিটা ইনকামকে প্রতি বছর 8% করে বাড়াতে হবে নিয়ার অ্যাবাউট, প্লাস এটা কন্টিনিউটি মেনটেন করে ইয়ে করতে হবে। তো সেটার একটা ওয়ে উনি দেখিয়েছেন যে যেহেতু ইন্ডিয়াতে পপুলেশনে এখন ইউথ পপুলেশন বেশি, সেখানে ইন্ডিয়াকে একটা গ্লোবাল ট্যালেন্ট হাব হিসেবে বানানো যেতে পারে। যে গ্লোবাল সাউথের ইন্ডিয়াকে যদি ডমিনেট করতে পারে, গ্লোবাল সাউথকে ইন্ডিয়া, তাহলে হয়তো বাকি যে ডেভেলপ নেশনগুলো আছে তো সেগুলোর সাথে একটা কম্পেয়ার করে ভারত ডেভেলপ নেশনে যেতে পারে। এটার সাথে সাথে আছে তোর ইন্ডিয়াতে যেটা সব থেকে বড় সমস্যা, আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট কাটাতে হবে। আনএমপ্লয়মেন্ট কাটানোর জন্য তোকে জব ক্রিয়েশন করতে হবে। জব ক্রিয়েশনের ওয়ে উনি দেখিয়েছেন টেকনোলজি, যে টেকনোলজি অটোমেশনে যত আমরা তাড়াতাড়ি শিফট করতে পারবো তত তাড়াতাড়ি এটাকে সর্ট আউট করা সম্ভব। লজিকগুলো খুব একটা খারাপ লাগেনি, দেখলাম সবকিছুই ঠিকঠাক আছে।
কিন্তু ওটা এক্সিকিউশন হওয়া, কতটা এক্সিকিউট হবে, তাই না? এখন যেখানে ইন্ডিয়াতে সব থেকে যদি বড় এখন যদি সমস্যা দেখতে চাস, সেটা হলো তোর ফ্রি বিস আর ইন্টারনাল ইনস্টেবিলিটি, এই দুটা। এই যে ফ্রি বিস, এটা সাপোজ একটা উদাহরণ দেই তোকে, যে আমাদের এই যে মহিলাদের জন্য ফ্রি বাস, হ্যাঁ সোশ্যাল সার্ভিসের জন্য এটা অবশ্যই ভালো, ঠিকই আছে, অসুবিধা নেই। কিন্তু গভর্নমেন্টের একটা কত ইনকাম হতো যদি একটা ক্যাটাগরি সেট করা থাকতো যে এরাই শুধুমাত্র ভাড়া দেবে বা এরা দেবে না, এরকম একটা ক্যাটাগরি যদি শিখ থাকতো, তাহলে তো গভর্নমেন্টের কাছে একটা ভাড়া তো সবাই দেবে না, যারা মানে যে মহিলারা গরিব তাদের জন্য তো আমি 3,000 টাকা দিচ্ছি অলরেডি, তাদেরকে 4,000 করে দিব, কিন্তু ভাড়া তো সবার থেকে নেবো। এই এই ভাড়া ফ্রি দেবে না এটা কেন? দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল যখন ছিল তখন তিনি কি করলেন, যে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি। এই যে ফ্রি 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 করে যে যাচ্ছি, সেটার টাকাটা তো গভর্নমেন্টকে পে করতে হচ্ছে, তো সেখানটায় তো গভর্নমেন্টের ইকোনমি ড্রেন হচ্ছে। একদম। ওই ওই ড্রেনেজটাকে তো আটকাতে হবে আগে। তো তার জন্যই তো আগে প্রয়োজন ভাই সিভিক সেন্স, সিভিক অ্যাওয়ারনেস ছাড়া কোনো দিনও কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয় এটা বিকশিত ভারতে হয়ে যাওয়া। প্রতিটা মানুষের দায়িত্ব না নিলে সিভিক কোনোদিনই সেন্স, কিরকম সিভিক সেন্স? এখানে একটা লোক বলবে, মানে তোর মনে হয় বা সরি, মানে যে আমাদের দেশের যে পপুলেশন, তাদেরকে মানে তারা নিজেরা বুঝে যাবে যে আমাদের এই ভাতা নেওয়াটা খারাপ, তাই যে পার্টি বলবে ভাতা দেবো তার বিরুদ্ধে পার্টিকে ভোট দিতে হবে, এই এই না, সেন্স আসবে আদৌ? এটা পসিবল? এটাই ফলটা ওটা ইন্ডিয়াতে আটকে যাওয়ার পিছনে শুধুমাত্র কোনো একটা গভর্নমেন্টকে দোষ দিয়ে তো লাভ নেই, সেখানে মানুষেরও রোল আছে। হয়ে গেছে কি, যে ভাতা দেওয়ারও কম্পিটিশন হয়ে গেছে, সেটাকে নিয়ে রাজনীতি। আমার ডেভেলপড নেশন ফোকাস নেই, আমি কি করে পাওয়ারে থাকবো সেটাই ফোকাসড। সেটা যে পার্টি আসছে সে বিভিন্ন ভাবে বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করে আলটিমেটলি প্রুভ করতে হচ্ছে যে আমাকে রাখো আমি করব, আমাকে রাখো আমি করব। এটা তো কন্টিনিউ মেনটেন হয়ে আসছে। তো ফোকাস থেকে তো আমরা সরে যাচ্ছি, তো যদি এরকমই চলতে থাকে তাহলে আর 20 বছরে কি করে সম্ভব? এই ফ্রি বিজ দেওয়ার ক্ষেত্রে বিহারে হোক, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে হোক, একজন বলছে 1,000 টাকা দেবে, তো পরের জন বলছে 3,000 দেবে, পরের জন বলছে 5,000 দেবো, ঠিক আছে, এই ধরনের হয়ে যাচ্ছে। আর অন্যদিকে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, মানে যেখানে একটা লোক কাজ করবে, কাজ করে হচ্ছে গিয়ে টাকা নিয়ে যাবে, গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের রিক্রুটমেন্ট, যারা হচ্ছে গিয়ে তোর আমি যে কোর্স নিয়ে পড়াশোনা করেছি আর কি, ল্যাবরেটরি টেকনোলজি, ওর বহুদিন হয়ে গেলে কোনো রিক্রুটমেন্ট বেরোয় না, রিক্রুটমেন্ট বেরোলে তারপরে পরীক্ষা হয় না, এ হয় না, মানে 5 বছরে একবার রিক্রুটমেন্ট বেরোয়। আরো তো গাদা গাদা পরীক্ষা, শান্তনু আরো ভালো সদিচ্ছা করতে নেই, পারবে, কোনো সদিক। রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্ট বেরোয় না। তাহলে আমি বলি, কি এমন থাকে যে ফ্রি বিজ দেওয়ার জন্য এত আর যেটা লোক কষ্ট করে টাকা নিয়ে যাবে, যেটার জন্য লোক পড়াশোনা করেছে, ঠিক আছে, ওটার রিক্রুটমেন্ট বের করানোর জন্য সরকারের এত প্রবলেম থাকে। এই যে মানে সব জায়গায় আটকে যাচ্ছে, সব জায়গায় কাছে টাকা নেই, টাকা কই সরকারের কাছে, ইনকাম কই সরকারের? অ্যাকচুয়ালি সরকারের সরকারকে যে, আমাদের সরকার যে অন্নপূর্ণা ভান্ডার যে বড় প্রকল্প বার করেছে, এটাতে এত খরচা করছে যে মানে সরকার খুঁজেই পাচ্ছে না যে কোথা থেকে টাকা দেবে বাকি সব কাজে। ইভেন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি আরো নেওয়া হয়, তাদেরকে স্যালারি কি করে দিতে হবে সেটাও একটা ভাবনার বিষয় সরকারের কাছে। সরকার প্রকাশ করছে না, পাবলিকলি বলবে না, বলতে কেউ চায় না যে আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি কি করে সরকার স্যালারি দেবো। সরকার সরকার প্রকাশ করুক না করুক, প্রতিবার বাজেটের সময় তো আমরা ফিসকাল ডেফিসিট দেখলেই বুঝতে পারবো সরকার মাইনাসে চলছে। সে তো চলছে, ফিসকাল কিন্তু মানে নিউজ মিডিয়াতে সরকার তো বলতে পারে না এরকম। কিন্তু এটা এই যে একটা প্রকল্পতে এত বাজেট, একটা প্রকল্পতে আমি আগের ভিডিওতেই বলেছিলাম, যদি 1.5 কোটি পায় তাহলে এক বছরে 60,000 কোটি টাকা। তো 60,000 কোটি টাকা, তো এত টাকা কত বড় বাজেট একটা প্রকল্পতে, বাকি আরো এত প্রকল্প আছে। যাই হোক, এখান আমাদের টপিক ছিল বিকশিত ভারত। আমি জার্মানিতে থাকি। আগে জার্মানির পাশে একটা লেক্সামবার্গ বলে একটা দেশ আছে, ছোট্ট দেশ কিন্তু সব থেকে ধনী দেশ। মানে পার ক্যাপিটা ইনকামের দিক থেকে দেখতে গেলে পৃথিবীর সব থেকে ধনী দেশ হচ্ছে লাক্সামবার্গ। সেই দেশে, পৃথিবীর সব একদম থেকে ধনী দেশেও মানে বাস রাইড, সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি সমস্ত মানুষের জন্য, শুধু তাদের নাগরিক না, তুমি যদি মানে ট্যুরিস্ট হিসাবে যাও তাও ফ্রি। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফেসিলিটি, বাস, ট্রাম, ট্রেন, ফ্লাইট বাদে সমস্ত কিছু ফ্রি। আমি এখানে সমস্যা কি হয়, আমাদের দেশে যেটা সমস্যা হয়ে যায়, কিন্তু ইউরোপও সেটা ধীরে ধীরে আমার মনে হয় ধীরে ধীরে বন্ধ করবে। কেননা এখন না করলেও আগামী 10 বছরে বন্ধ করবে ধীরে ধীরে। এরা মনে করে না যে আমার সরকার গড়বে, আমার সরকার থাকবে না থাকবে না। এদের কাছে মানে আমাদের মানে নেতাদের থিঙ্কিং মাইন্ডসেট যেটা হয়, আমাদের ভোট হয় বা সরকার চলে যে আমাদের সরকারটা আগামী 5 বছর থাকবে কি থাকবে না, এই বিশেষে এদের এখানে সবকিছু চলে যে আমার দেশটা 5 বছরে থাকবে কি থাকবে না, এইরকম বিশেষে চলে আর কি। এবার ইউরোপেও চলে, ধনী দেশেও তাদের মতো ফিবিস চলছে, কিন্তু আমাদের দেশের সমস্যা কি হয়ে যাচ্ছে,
আমাদের কোনো তার ফ্রিবিজ দেওয়ার কোনো আইনত ফর্মুলা নেই। এটা হচ্ছে আমার মানে সমস্যা। আমাদের না সুপ্রিম কোর্ট কোনোদিন ইন্টারফেয়ার করেছে, না কেন্দ্র সরকার থেকে কিছু বানিয়েছে, না রাজ্য সরকার থেকে, মানে কোনো না, অন্যান্য স্টেটের রাজ্য সরকার ফর্মুলা নেই না, ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলাটাকে ইউজ হয়ে যাচ্ছে ইলেকশন পারপাসে। তুই কি ফর্মুলা, এবারে ফ্রিবিজ দেওয়ার কি ফর্মুলা আছে? একটা প্যারামিটার তো থাকবে যে আমার এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এত ইনকাম হতে হবে, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ফ্রিবিজ দেওয়া যায় না। আমি কাউকে দান করব কখন? আমি নিজে খেতে পাচ্ছি না, আমি দান করবো কিভাবে? আমি যখন খেতে পাবো, আমার কাছে যখন একটা আর্থিক স্টেবিলিটি থাকবে, তখন তো আমি দান করবো কাউকে। আমাদের সেটাই তো। আমাদের এখানে ক্রাইটেরিয়া কোনো কিছু নেই যে সরকার কত টাকা থাকলে তার ব্যাংকে মানে সে কাউকে ডিভিডেন্ড ফ্রিবিজ দিতে ডিভিডেন্ড পারে। দেওয়ার মতো বলছে রাকেশ, হ্যাঁ, কোম্পানি আমি যেভাবে সেটাই বলছি ডিভিডেন্ড যে দেয়। আমাদের একটা কোম্পানি কাউকে ডিভিডেন্ড দিচ্ছে কিভাবে, যে তার এই লাভের কিছু দিচ্ছে। এখানে সরকারের কাছে টাকাই নেই, কিন্তু সরকার ভোটে জেতার জন্য ফ্রিবিজ দিচ্ছে। সেখানে না সুপ্রিম কোর্ট কোনোদিন ঢুকেছে, না কোনো মানুষ কোনোদিন আইন বানিয়েছে, না কেউ কোনোদিন ভেবেছে। সুপ্রিম কোর্টকেও ঢোকা উচিত এভাবে, যে সরকার ফ্রিবিজটা দিচ্ছে কি কোত্থেকে। হয় সরকার প্রচুর লাভে সুপ্রিম চলছে। কোর্ট কিন্তু কমেন্ট করে রিসেন্ট টাইম। কমেন্ট করা, ভেতরে ঢোকা আলাদা জিনিস। কমেন্ট করলে তো অনেক কিছুতে কমেন্ট করে, কিন্তু ঢোকাটা আমি বলছি ভেতরে ঢোকা। একটা হচ্ছে সরকার, এটা তোমার কাছে সরকার, তুমি দিতে পারো, তুমি ফ্রি বাস, ফ্রি ঘর, সবকিছু ফ্রিতে দাও, কোনো আপত্তি নেই, কিন্তু তোমার ইনকামটা থাকতে হবে। ট্যাব লাগাতে হবে যে তোমার ইনকাম যদি এত না থাকে তুমি দিতে পারবে না। তুমি যে সরকারে আসুক না কেন, যে যত প্রমিস করে আসুক না কেন, দিতে পারবে না। প্রত্যেকটা জিনিসে একে অপরের সাথে ইন্টারলিঙ্ক। এই যে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, ল অ্যান্ড অর্ডার, কোনো একটা সিটিতে, কোনো একটা স্টেটে এই সব কিছু ভালো থাকলেই ইনভেস্টমেন্ট আসবে। তুমি যদি ওখানে প্রচুর, তোমার শহরে প্রচুর ক্রাইম হয়, ইনভেস্টমেন্ট আসবে না। তোমার ইনফ্রাস্ট্রাকচার নেই, রাস্তা ভাঙা, সিভিক সেন্স নেই, নোংরা, ইনভেস্টমেন্ট আসবে না। ইনভেস্টমেন্ট আসবে না, কারখানা তৈরি হবে না, প্রোডাক্ট উৎপন্ন হবে না। আবার তোমার যে পাবলিক আছে তাদের পারচেজিং পাওয়ার নেই, তাহলেও আসবে না। সবকিছু একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক। আর সবকিছু আরো মানে এত কিছু খারাপ নয় আমাদের দেশে এখন, কিন্তু এত কিছু খারাপ নয় আমাদের দেশের। একটা ঠিকঠাক মিডল ক্লাস আছে, যাদের পারচেজিং পাওয়ার আছে, ইনভেস্টমেন্ট আসার মতো অনেক অনেক ভালো জিনিসও আছে। আর অনেক অনেক ভালো শহর ভালো ভালো করছে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের মতো এবং বোম্বের মতো শহরগুলো, কলকাতা অনেক পিছিয়ে আছে। যাই হোক, কিন্তু এই শহরগুলো অনেক ভালো করছে। রিসেন্ট একটা রিপোর্ট দেখছিলাম, ওই মানে যে হাই রাইজ বিল্ডিং কত, সেইগুলা তৈরির ক্ষেত্রে মানে এখন বেশি ভারতে তৈরি হওয়ার ট্রেন্ড তৈরি হয়েছে, যেগুলো আগে চায়না আর আমেরিকাতে হতো। ওই 200 মিটারের উঁচু বিল্ডিং যেগুলো ওরকম টাইপের আর কি, একটা রেঞ্জ। প্রথম ধরনের ভিডিও দেখছিলাম যেগুলাতে বোম্বে আর হায়দ্রাবাদে তৈরি হচ্ছে। তো ওগুলাকে একটা সিগন্যাল, মানে মানে মাপকাঠি যে একটা দেশ মানে ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে, যে তার 200 মিটারের উপর বিল্ডিং তৈরি হচ্ছে এবং সেটা নাম্বারে কত। এবং চায়না আর আমেরিকাতে তৈরি হয়ে গেছে, তাদেরও প্রজেক্টে আছে, কিন্তু ভারতে প্রচুর আপকামিং প্রজেক্টে আসবে। তো এইসব ভালো ভালো ব্যাপারও আছে, কিন্তু আলটিমেট ওভারঅল যে সবকিছু মিলে যদি আমরা দেখি যে কি করে আমরা 9% গ্রোথ দিতে থাকবো আগামী 20 বছর, দিয়ে ওই যে $30 ট্রিলিয়ন ইকোনমি আর $18,000 পার ক্যাপিটা জিডিপি, ওই জায়গায় পৌঁছালে তারপরে বাকি সব। এই সবগুলাকে মেনটেন করতে হলে তো আমাকে আগে চাই ইন্ডিয়াতে স্টেবল গভর্নমেন্ট। স্টেবল তো আছে, নন স্টেবল তো নেই আমাদের তো। unstable বাজপেয়ী সরকার যে 2004-এ গেলেন, ওটাও প্রায় ফুল টাইম মেরেছে 2000 থেকে 2004 মতো। তারপর থেকে তো একটাও সরকার হয়নি যে 5 বছর আগে ইলেকশন করাতে হয়েছে। তো 2004 থেকে 26, আজকে 22 বছর তো আমাদের স্টেবল গভর্নমেন্ট। এবং 2029-এ ইলেকশন হবে, তো স্টেবল তো আছে আপাতত। এটা নিয়ে এত কথা বলার কিছু নেই যে আমাদের গভর্নমেন্ট এমনটা নয় 16-তে ইলেকশন করতে হয়েছে, তা তো নয়, Stable- মানে ঠিকঠাক তো হচ্ছে। স্টেবল আছে, যদি 29-এ চেঞ্জ হয়ে যায় আবার। গভর্নমেন্টের Unstable- স্টেবিলিটি আরে, তার সম্পর্ক। আমাদের লাস্ট 5টা 7টা ইলেকশন স্টেবল হয়েছে, আমরা ওটা নিয়ে ভয় পাবো কেন? এখন ওটা নিয়ে ভয় পেয়ে কি আছে? গভর্নমেন্ট চেঞ্জ হবে, গভর্নমেন্ট স্টেবল আনস্টেবল এবং পার্থক্য, গভর্নমেন্ট চেঞ্জ হবে, সে তো সব দেশেই হয়। চেঞ্জ হতে পারে, গভর্নমেন্ট চেঞ্জ আর গভর্নমেন্ট স্টেবল আনস্টেবলের মধ্যে পার্থক্য আছে, কারণ পলিটিক্যাল পার্টি স্টেবল না আনস্টেবল সেটা ভাবা যেতে পারে, কিন্তু গভর্নমেন্ট আনস্টেবল। হ্যাঁ গভর্নমেন্ট স্টেবল মানে একটা গভর্নমেন্ট 5 বছর কমপ্লিট করলে স্টেবল। কোন গভর্নমেন্ট করছে ডাজন্ট ম্যাটার। একটা জেনারেশনের চেঞ্জেস দেখতে হলে কি 5 বছরের গভর্নমেন্টের কোনো প্যারামিটার যেটা গভর্নমেন্ট নিয়েছে ওগুলোতে কি সম্ভব? তুই বলি স্টেবল গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট স্টেবলের ডেফিনেশন হচ্ছে একটা গভর্নমেন্ট 5 বছর কমপ্লিট করলেই স্টেবল। আর আমাদের দেশে বলছি বাজপেয়ীজির থেকে তারপরে এমন একটাও ইনসিডেন্ট হয়নি যে সময়ের আগে ইলেকশন করাতে হয়েছে। একটা ইলেকশন করাতে প্রচুর খরচা, 5 বছর একটা ইলেকশন দাবি করে, 5 বছরই হওয়া উচিত, একদম ঠিকঠাক। এমন কোন সিচুয়েশন যখন কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয়, যখন একটা ইলেকশন হলো যে সরকার তৈরি করতে পারছে না,
তার সঙ্গে জোট টোট বেঁধে বেঁধে তৈরি হয়েছে, তাদের মধ্যে 2 বছর পর চলছে না, মতবিরোধ হয়েছে, সরকার ভেঙে গেছে, কেউ মেজরিটি তৈরি করতে পারছে না, তখন আবার ইলেকশন হবে। সেটা একটা দেশের জন্য খারাপ, কারণ শেয়ার মার্কেটের খারাপ প্রত্যেকে, কিন্তু শেয়ার মার্কেটে এই জন্য নয় যে বিজেপি আছে বলে ভালো, কংগ্রেস এসে না গেলে শেয়ার মার্কেট পড়ে যাবে, এরকম কিছু হওয়ার দরকার না নেই। ফ্যাক্ট তো বা আমার স্টেবল গভর্নমেন্ট নিয়ে, সেটা হ্যাঁ, বিজেপি হবে না গভর্নমেন্ট কংগ্রেস হবে সেটা তো পরের কথা। এক্স্যাক্টলি। পয়েন্ট হচ্ছে স্ট্রং গভর্নমেন্ট যে স্ট্রং ডিসিশন নিতে পারবে, সেটা কি মেনশন ওইটাই করতে চাইছিস, না চাইছিস স্টেবল যে গভর্নমেন্ট। স্টেবল হ্যাঁ, না, গভর্নমেন্ট এবার সেই কোনো? ডিসিশন প্রত্যেক গভর্নমেন্টই তার নিজের মতো নেয়। সেই ডিসিশনে হয়তো আজকে বিজেপি আছে, হয়তো আদানি স্টক বাড়ছে, কালকে কংগ্রেস হলে হয়তো আদানিকে ফেভার করলো না, অন্য কাউকে করবে, কাউকে না কাউকে করবে। এমনটা নয় কংগ্রেস এসে শুধুমাত্র কৃষকদের ফেভার করে যাবে, এরকম ভাবার দরকার নেই, কোনো না কোনো ইন্ডাস্ট্রিকে করবে সে। তো সেক্ষেত্রে তার স্টক বাড়বে, কিন্তু আলটিমেট ইন্ডিয়ার ক্ষেত্রে কিছু মানে বেশি একটা এদিক ওদিক হয় না তাতে। এমনটা নয় যে 2004 থেকে 2014-তে শেয়ার মার্কেট বাড়েনি কিছু, মনমোহন সিং এর সরকার ছিল, সে তো বেড়েছে। বিশাল বেড়েছে, বিশাল। 2014 থেকে 24-এ যা বেড়েছে তার থেকে বেশি বেড়েছে 2004 থেকে না না 14 বেড়েছে পর্যন্ত। না, 2008-এ অনেকটা কমে গেছিল বলে মনে হয় বিশাল বেড়েছে, কিন্তু অত যে খুব বেড়ে না গেছে না, আমি সেরকম না। 2004 থেকে বলছি, 2008 থেকে বলছি না তো। 2004 থেকে 14 যদি টাইম পিরিয়ড দেখিস আর 14 থেকে 24-এর দেখিস, এমনটা কিছু মানে এদিক ওদিক মানে কংগ্রেসেরও ভালো হয়েছে, বিজেপিরও ভালো হয়েছে। এমনটা নয় যে বিজেপি আছে বলেই একমাত্র না মাটিহা, এরকম কিছু ব্যাপার নেই। এটা তো কোনোদিন না, যেই সময়ের জন্য যে সুইটেবল সেটাই বেস্ট। গভর্নমেন্ট কে কিভাবে হ্যাঁ, চালাচ্ছে। তো স্টেবল, হ্যাঁ স্টেবল নন স্টেবল তো আমার মনে হয় না কোনো কোশ্চেন আছে। ঠিক আছে, ইলেকশন হবে, যার যাকে পছন্দ ভোট দেবে সেই সরকার হবে। কিন্তু আজকের টপিক যে বিকশিত ভারত, সেই যে এই করাপশন এবিসি নিয়ে কথা হলো, তো আলটিমেট এটাই আর কি। তো আজকে আলোচনার আমি জানি কোনো তোর নিষ্কর্ষ কি আসবে মনে না, হয় কোনো মানে সলিউশন। এটা আমার অবশ্যই যদি এই আমাকে কোশ্চেনটা জিজ্ঞাসা করা করে, উচিত? আমার যদি মনে করি কার যে কি মনে হয়? যে কোশ্চেন কোশ্চেন আমি কোশ্চেন করছি যে তোর কি মনে হয় যে 2047 বিকশিত ভারত হবে বা কতটা হবে? আমার মনে হয় যে যেটা লক্ষ্যমাত্রা আছে $30 ট্রিলিয়ন ইকোনমি আর 18,000 যে পার ক্যাপিটা জিডিপি, আমার মনে হয় ওটা অ্যাচিভ হবে না। যদিও আহ, মানে অপটিমিস্টিক হওয়া উচিত, বাট আই এম সরি যে ওটা হবে না। কারণ 9% প্রতি বছর গ্রোথ হওয়া আমার মনে হয় এই মুহূর্তে হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে না, এখন 7%ই হচ্ছে। আর 7% ধরে আমার যা হিসাব বলছে, যে আমার লিমিটেড নলেজে, ওই $20 ট্রিলিয়ন মতো ইকোনমি দাঁড়াবে। মানে আজকে যেটা চায়নার অবস্থা, সেটা আমরা 20 বছর পর অ্যাচিভ করবো। এখন যেরকম চায়না আছে, 30 ট্রিলিয়নে আমার মনে হয় না যেতে পারবো। আর বাকি সিভিক সেন্স আর পরিষ্কার পরিচ্ছন্ন ল অ্যান্ড অর্ডার অবশ্যই ইমপ্রুভ হবে, কিন্তু এমন নয় যে ওই যে রাকেশ যেসব দেশের উদাহরণ দিচ্ছে পুরোপুরি সেই লেভেলে যেতে পারবো তা না, তবে অনেকটা উন্নত হবে, আজকের অবস্থা থেকে অনেক উন্নত হবে একদম, এটা তো আশা করতেই পারি, এবং এটা হবে আমার মনে হয়, এটুকুই। আচ্ছা, সিভিক সেন্সের গল্প হচ্ছে রিসেন্টলি একটা খুব ভিডিও সবাই দেখেছে, ঠিক আছে, কলকাতার রাস্তায় আমাদের একজন মন্ত্রী হচ্ছে গিয়ে ফুটপাথ থেকে কেউ একটা দুধ টুধ গরম করছিল, ওকে তুলে টুলে দিয়েছে আর কি। তো এই যে একটা ডিবেট, এটা কিন্তু খুব আমরা অনেককে পোস্ট করতে দেখছি যে হচ্ছে গিয়ে তোমার এইরকম করা যায় কিনা। অঞ্জন দত্ত গান লিখেছিল এরকম, ফুটপাতে কে চান করছে সেটা দেখে, সেটা দিয়ে খুব রোমান্টিক সাইজ করে পোস্ট করা হচ্ছে। কিন্তু এটা তো সত্যি একটা মানে ডিবেটেবল বিষয় যে আমরা কিভাবে দেখবো। মানে কিছু কিছু জায়গায় কিছুদিন আগে ওই স্টেশন থেকে হকার তোলা নিয়ে একটা ব্যাপার হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে এটা একটা ডিবেটের বিষয় যে তোমাকে কিছু হার্স হার্স স্টেপ তো নিতে হবে ওগুলো ঠিকঠাক করার জন্য। আবার উল্টো দিক থেকে এই কোশ্চেনটাও আছে যে তুমি কেন ওদেরকে ফুটপাতে আসতে কেন হয়েছে? ওদের তো শখ ছিল না যে ফুটপাতে এসে থাকা, নিশ্চয়ই ওদের পারিপার্শ্বিক অবস্থা বা আর্থিক অবস্থা এরকম জায়গায় আসছে যে ফুটপাতে এসে দাঁড়িয়েছে। তো এটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল কোশ্চেন যে দুদিক থেকেই দু তরফ থেকেই সমান যুক্তি আছে। তো এই ব্যাপারটাতে তোর কি মনে হয়? রাকেশ থেকে শুরু করি। রাকেশ, দেখেছিস কি, মানে জানি না তুই এখানকার সোশ্যাল আমি মিডিয়া। দেখেছি ফুটপাত মানুষের জন্য, মানুষের হাঁটার জন্য, কারো দুধ গরম করার জন্য না, সে গরিব হোক আর ধনী হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি যেই মনে করে যে অনেকে বলছে যে ফুটপাত থেকে তুলে দিচ্ছে, দুধ গরম করছিল, বাচ্চার মুখে দুধ কিনে নিল, সে বাচ্চার মাটাকে দুধে ফুটপাতে আসতে আসতে মানে হলো কেন? আমি তো সেটাই কোশ্চেন আমার, যে কোশ্চেন করছে তাকে না, আমার এই কোশ্চেন করছে, বা তাকে ফুটপাতে আসতে হলো কেন? সবকিছু যদি এত ভালো চলছিল, গরিবকে মারা হচ্ছিল না, কিছু করা হচ্ছিল না, গরিবের ডেভেলপমেন্ট কোথায়? আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমাকে রুল অফ ল তো মানতেই হবে। একটা ল তো তোমাকে, একটা সার্টেন ল, একটা সার্টেন ওয়ে অফ তোমাকে মানতে হবে। তার জন্য পুলিশ ব্যবস্থা আছে। সে গরিব হতে পারে, ধনী হতে পারে। কারোর ধর্ম, জাত, বর্ণ দেখে হতে পারে না। আমার মনে হয় এটা। ইউনিভার্সাল হতে হবে। একটা দেশের মধ্যে ইউনিভার্সাল ল হতেই হবে।
আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমি বললাম যে ফুটপাত কারোর জন্য না, ফুটপাত মানুষের জন্য, সবার পাবলিক প্লেস। সেখানে দুধ গরম করা যদি জায়গা, সেটা যদি সবাই দুধ গরম করতো, তাহলে যদি সরকার বলতো যে এই জায়গাটার মধ্যে দুধ গরম করা যাবে, সবাই করতো, আমিও করতাম। কিন্তু যদি এটা যদি সরকার এটা যদি হাঁটার জন্য হয়, তাহলে সবাই হাঁটবে। এখানে কেউ দুধ গরম করবে না, কেউ দোকান খুলে বসবে না, বা কেউ পার্টির পতাকা ঝান্ডা সেখানে লাগাবে না। দেখ, আমি এই নিউজটা দেখি নাই এখনো, যে কোন মন্ত্রী কি হয়েছে না হয়েছে আমি এখনো দেখি নাই, তাই তো? হ্যাঁ, ঘটনা একটু বলে দিই, ঘটনাটা আমি বলে দিই ভালোভাবে, ঠিক আছে? অগ্নিমিত্রা পাল হচ্ছে গিয়ে, এখন উনি বিভিন্ন জায়গায় ওই নোংরা ফোংরা নিয়ে আমাদের ফেসবুকে বা কোথাও আসে যে এরকম বলতে যায় এখানে এই হচ্ছে কিনা ওই হচ্ছে কিনা, ওরকমই কলকাতার কোনো একটা জায়গায় ফুটপাতে ভিজিট করে, ইন্সপেকশন, পরিদর্শন করে বাজার। হ্যাঁ, আচ্ছা। পরিদর্শন করতে করতে যাচ্ছিল, তো দেখলো যে একটা একটা কিছু যেরকম হয় না, ওই এক্সাইড ফেক্সাইডের সাইডের থেকে ইয়ের দিকে যেতে, বাস স্ট্যান্ডের দিকে দেখবি ওই ইয়ের নিচে আর ফুটবল সাইডের দিকে থাকে, ওখানেই একটা কিছু স্টোভ বা কিছু বা ইট ফিট করে ওর উপরে একটা দুধ করছিল। তো ওরকম বলতে বলতে গেছে যে এখানে কেন, এটা কি দুধ গরম করার জায়গা নাকি, তুলে দাও। ওর সঙ্গে আশেপাশে যারা আছে ধরো তুলে দাও, ধরে তুলে তুলে দিচ্ছে। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে ফুটপাতে থাকবে কেন, এদের এখানে তো থাকার কথা নয়, তোমরা উঠে যাও, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো ওই ছবিটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, ওইটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আচ্ছা, ওইটা দেখ, ওইটা তো উনি কোন পার্সপেক্টিভে করেছিলেন, তুই যেটা বললি যে শুধু ফুটপাতে কেন হবে, কিন্তু ফুটপাতে এই যে কেন, ওটা কেন এলো, তুই যেটা বললি যে এটা তো কারণ সব থেকে বড়। তো উনি যদি ওটা না উল্টে দিয়ে উনি উনাকে বুঝিয়ে বলতেন যে তুমি এটা করে নিয়ে উঠে চলে যাও, এটা হয়তো ঠিক ছিল, বা বলার টোন যদি উনি পাল্টাইতেন, তাহলে হয়তো ওটা উনি ওই 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 মোমেন্টে ইনস্ট্যান্টটাকে, সিচুয়েশনটাকে পুরো কন্ট্রোল করা যেত। কিন্তু আমাকে তো কারণ দেখতে হবে যে মানুষটা কেন ফুটপাতে এসছে, তার জন্য লাস্ট 15 বছরে কি হয়েছে। তাকে তো এমনি আসেনি, তাকে তো আগে এই যে যে এ তো আলটিমেটলি এসছে ইনকাম করার জন্য, তাকে যদি ইনকামের একটা অল্টারনেটিভ অপশন দেওয়া হয়, সে আর ফুটপাতে দুধ গরম করবে না, তখন সবকিছু মেনটেন হবে। তার জন্য তাকে ক্রিয়েশন করতে হবে, যে টাকা ইনকামের জন্য তাকে একটা ভালো প্ল্যাটফর্ম দিতে হবে টাকা ইনকাম করার জন্য, বা জব ক্রিয়েট করতে হবে। কিভাবে সম্ভব এটা? ওনাকে উল্টে দিলে তো সমাধান হয়ে যাবে না, ওনাকে ওটার অল্টারনেটিভ ব্যবস্থাটা তো করে দিতে হবে। তো হয়তো গভর্নমেন্ট এটা ভেবেও রেখেছে অল্টারনেটিভ ব্যবস্থা, কিন্তু এই উল্টে দেওয়াটা উনি মনে হয় যে না, উনি একটু ভেবে বলে ওনাকে ভালোভাবে সরানো যেত, উল্টে দেওয়াটা হয়তো ঠিক হয়নি। হ্যাঁ, সেই সেম কোশ্চেনের আনসার হচ্ছে, মানে তুই যে ইভেন্টটা বললি উল্টে দিয়েছে বলে আমি দেখিনি ভিডিওতে। উনি বলেছেন যে দুধ সরাতে হবে, তারপর যে দুধ গরম করেছিল সেই সরাতে গেছে। যাই হোক, আলটিমেট উনি বলেছেন যে এখানে কেন, এটা যেরকম একজন মন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে, মানে এই এখানে কেন, যে একটু মানে এরকম টাইপের আর কি। এবার অনেকে তাতে কমেন্ট করেছে যে বাচ্চার জন্য এত হাঁড়ি দুধ মানে কোনো বাচ্চা খাবে? ওটা চা তৈরি করার জন্য হতে পারে, এবিসিটি, ওটা বাচ্চা ছিল না, বাচ্চা নিয়ে ইমোশন হচ্ছে, অনেকে এরকম বলছে। যাই হোক, এসব মানে ছোট ছোট ব্যাপার। মেন পয়েন্ট হচ্ছে যে ফুটপাতে অনেক মানুষ আছে কলকাতায়, এবং ওই মানুষগুলো কোথায় থাকবে? ফুটপাতেই থাকবে না তাদের আদৌ কোথাও যাবে? তো এটাই তো ব্যাপার। এবার এখানে সব যে ও যে অভিযোগটা বললো যে মন্ত্রীর ভালোভাবে বলা উচিত ছিল, আমার তো মনে হয় মন্ত্রীর বলাই উচিত ছিল না। মন্ত্রী কেন মানে ওকে গিয়ে বলতে যাবে? মন্ত্রীর যদি মনে হয় যে ফুটপাতে মানে মানুষ থাকবে না, বা তার কোথাও যেতে হয়, তার যেখানে বাড়ি বা যেখানে যাওয়ার, সে তো পুলিশ পাঠিয়ে তাকে করতে পারে। একজন মন্ত্রী গিয়ে বললে সে তো ভাইরাল হচ্ছে না, বেকার মন্ত্রী নিজে গিয়ে এসব করার দরকার কি? কাউন্সিলরকে দিয়ে, ছোটখাটো লোককে দিয়ে, একজন মন্ত্রী যখন হচ্ছে তাই ব্যাপারটা ভাইরাল। একটা যদি কাউন্সিলর বলতো, একটা ছোটখাটো কেউ বলতো, তো এত ব্যাপার নয়। পুলিশ গিয়ে যদি পরিষ্কার করাতো, তাহলে কোনো ব্যাপার ছিল না। 2 নম্বর পয়েন্ট, যে এবার এটা করা উচিত কি উচিত না, তো আমার মনে হয় যদি করার হয় তাহলে ওই প্রশাসন দিয়ে করানো উচিত। আর ওদের যে মানে অ্যাকচুয়াল, আমি বুঝতে পারি না যে একটা মানুষের তো কোথাও না কোথাও বাড়ি থাকবে। কেউ তো ফুটপাতে, ঠিক আছে যে মানে ছোট বাচ্চা ঠিক আছে ফুটপাতে জন্মেছে তাদের, কিন্তু ফুটপাতে কি করে হলো? সে কি উদ্বাস্তু? কোথা থেকে উঠে এসছে? হতে পারে অন্য রাজ্য বা অন্য দেশ থেকে এসছে, বা যদি এখানকার হয় তাহলে সে তাকে কেন আসতে হলো? তার বাড়ি কি হলো? বন্যায় ভেঙে গেছে, পুড়ে গেছে, বা কি হয়েছে? বা মানে তার কি কোনো ল্যান্ড নেই তার, মানে পুরো এত বড় ওয়েস্ট বেঙ্গলে? যদি থাকে তাহলে সেখানে তাকে আবাস যোজনা দিতে হবে, বা যা যা করতে হয়। মানে অলরেডি প্রজেক্ট তো আছে, আবাস যোজনা প্রজেক্ট তো ওইটাই সরকারকে তো, নতুন করে করতে হবে না, অলরেডি প্রজেক্ট আছে, ওর নামে অ্যালোকেট করতে হবে। তার জন্য ওই তার কিছু একটা ল্যান্ড ফ্যান্ড থাকতে হবে। যদি ল্যান্ড নেই তাহলে সরকারের হাতেও তো অনেক ল্যান্ড আছে, তাহলে ওইসব ল্যান্ড বসাতে হবে, বসাতে হবে। এবার এমনটা নয় যে সরকার এসব কোনোদিন ভাবেনি। আমার অফিসের সামনে চারিদিকে
এরকম বসে থাকে। এই তো পার্ক স্ট্রিট তো ঠিক আছে, যেটা আমি ভিডিওতে দেখেছি এরকম থাকে, চারিদিকে থাকে। রাকেশও গেছে অফিস দেখেছে, তো ত্রিপল টাঙিয়ে নেয় অফিসের যে যে চারিদিকে যে রেলিং আছে সেখান থেকে এবং ফুটপাতের যে রেলিং পর্যন্ত কিছু কিছু জায়গায় ত্রিপল টাঙিয়ে রেখেছে। ফুটপাতে হাঁটার কোনো অপশনই নেই, তো ত্রিপল টাঙিয়ে নিয়েছে, ভিতরে টিভি চলছে, মাঝে মাঝে মাটন রান্না হয়, স্মেল আসে, চিকেন রান্না হচ্ছে, ঠিক আছে, স্টোভ টোভ আছে, কেউ খাট পেতে নিয়েছে, বৃষ্টি থেকে রক্ষা পেতে হবে, রাত্রে মানে থাকতে হবে, তো এরকম পুরোটা নয়, মানে কিছুটা ফাঁকা আছে, আবার কিছুটা ত্রিপল পাতা আছে, এরকম করে পুরো অফিসের চারিদিকে এরকম আছে। শুধু অফিসে দুটো গেট আছে, তিনটা গেট আছে, একটাতে গাড়ি ফাড়ি থাকে আন্ডারগ্রাউন্ডে যায়, একটা মেন গেট, আর একটা পোস্ট অফিসের গেট। তো ওই গেট গুলোর কাছে কাছে শুধু ফাঁকা আছে। ইভেন স্যাটারডে আর সানডে যখন অফিস বন্ধ থাকে, ওই গেট গুলো মানে তো ওই বন্ধ থাকে, তাহলে ওখানেও ভর্তি হয়ে যায়। কোনোদিন স্যাটারডে যদি বাই মানে এনি চান্স অফিস যেতে হয়, তখন তো ওই আন্ডারগ্রাউন্ডে গেট দিয়ে ঢুকতে হয়, তখন দেখতে পাই যে এরকম। লাট সরকারের টাইমে একবার দেখেছিলাম যে একদিন পরিষ্কার সাফাই অভিযান হচ্ছে, জেসিবি এসছে, ওয়াটার জলের ট্যাঙ্ক ফ্যাঙ্ক এসছে, জেসিবি দিয়ে সব তুলছে। মানে কি তুলছে, জেসিবি দিয়ে কি ভাঙবে ওখানে, ওই বাঁশ টাঁশ টুকটাক, ত্রিপল, আর যে যার যে জিনিসপত্র এইসব জেসিবি নিয়ে গার্বেজ করে ফেলছে, সরাচ্ছে, লোকজন কুড়াচ্ছে, তারপরে জল দিয়ে দিল, ব্লিচিং দিয়ে দিল, দিয়ে একদম পরিষ্কার করে দিয়ে চলে গেল। কিন্তু সরকার কি ওখানে পুলিশ বসাবে, কি করবে, পরিষ্কার করে দিল ওখানে, তারপরে এক সপ্তাহ মতো কেউ নাই, তারপর ধীরে 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 একটা করে আস্তে আস্তে আবার হয়ে গেছে। এবং এই পরিষ্কারটা আগে সরকারের আমলে হয়েছিল, বছর খানিক আগে আগে তারপর ধীরে 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 একটা একটা লোক হয়। এবার আমি বুঝি না যে লোকগুলো মানে কোথায় থাকে, মানে যখন এই এক সপ্তাহ কোথায় ছিল, কোথা থেকে এলো, এদের মানে কিছুই আমি বুঝতে পারি না। তো যাই হোক, তো এরকমই আর কি, মানে এটা হিউজ সমস্যা। সরকার অনেক কিছু মানে অনেক সরকারের অনেক দায়িত্ব, অনেক চাপ, সব বিষয়ে সরকারকে দোষ দিলেও হয় না যে এটা করতে পারছে না, ওটা করতে পারছে না। এবার আমি যেটা বলতে চাইছি, আমার পয়েন্ট দুজনই ধীরে ধীরে করে বলে দিল, কিন্তু সবার পয়েন্টের মূলে কিন্তু একটা জিনিসই ছিল, রুল দেখতে হবে, মানে তাকে দেখতে হবে, সরকার নজর লাগাতে হবে, কেন এখানে বসলো, বসা যাবে না, মানে কেন এখানে বসলো সেগুলো দেখতে হবে। আমিও সেগুলো বলতে চাইছি, আমি বলতে চাইছি রুল অফ ল ফলো করতে হবে, তারাও ইনডাইরেক্টলি সেটাই বলতে চাইছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমার আমার যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে একদিনে হবে না। এখন বসছে, কিন্তু আমরা যদি তাকে ঠিক আছে এখন করে নাও, এখন বসে না 10 দিন পর তুলে দিব, আমরা যদি এইভাবে তারা ধরতে থাকি, সে 10 দিন 20 দিন হবে, 20 দিন 20 বছর হবে, কিন্তু সেটা কোনোদিন সমাধান হবে না। আমরা আজকে একটা বাউন্ডারি সেট করতে হবে, যেখান থেকে তুমি আজকে সরে যাও, তুমি যেখানে ছিলে বা তোমার বাড়ি যেখানে, শান্তনু যেটা বললো, কারোর না কারোর বাড়িতে কোথাও না কোথাও থাকে, কেউ তো আর ফুটপাতে জন্ম হয় না, বা কারোর মা বাবা তো ফুটপাতে জন্ম হয় না, কোনো কারণে সে ফুটপাতে চলে এসছে, ঘর বাড়ি বিক্রি করুক, নেশাগ্রস্ত হয়ে হোক, যাই হোক করে চলে এসছে। এবার তোমার যদি মনে হয়, এবার এখন কেউ একজন বললো যে সরকারের তাদেরকে গরিব তাদেরকে বের করে রাখতে হবে, সেখানে যদি সেরকম যদি করা শুরু করে, তাহলে সরকার 30% পপুলেশন ধরে নেই, 20% কি 30% পপুলেশন গরিবই আছে, সবাই কোনো সবাই সম্ভবও না, আর যদি করা শুরু করে, তাহলে মানে অন্যান্য ঘর মানুষ থাকবে না, সব মানুষই সেই গরিবই মানে অন্যান্য রাজ্যের বা অন্যান্য দেশের মানুষ এখানে চলে আসবে সেই সেই ফেসিলিটি নেওয়ার জন্য, মানে সম্ভব না, সেটা অসম্ভব জিনিস। মানে এটা তুই সরকার করতে বলছিস পারে। তাকে যদি ফুটপাতে যারা আছে ওদেরকে পুনর্বাসন দেওয়া শুরু করে, তো আমি গিয়ে ফুটপাতে শুয়ে যাবো, দিয়ে বলবি আমারও পুরো যে পুনর্বাসন কেউ হয়ে শুয়ে গেছে। যাবে, যে কেউ শুয়ে যাবে, বলবে আমি গরিব। যে তুই শুয়ে গিয়ে বলবি আমার মা বাবার হ্যাঁ, টাকা আছে, আমার তো সরকার নেই, যদি আমি গরিব। একদম ঠিকঠাক সুন্দর ঘর দেয়, তাহলে অনেকে গিয়ে শুয়ে দিতে পারে। এবং এটা তারপর এটা এটা হয়, কিরকম হয়, যে অনেকের না মানে আবাসন বানিয়ে দেয়, সেই তারা কি করে সেটা রেন্টে চাপিয়ে দেয় লোককে, রেন্ট এই থেকে একটা পয়েন্ট, ইনকাম হয়, এক্স্যাক্টলি রেন্টাল, ঠিক আছে, এক্স্যাক্টলি 5,000 10,000 কিছু একটা, সে আবার ফুটপাতে চলে এসছে, তার ওখান থেকে ইনকাম হচ্ছে, এক্স্যাক্টলি ফুটপাতে ও তো রান্না করতে পয়সা এটা লাগে, হয়েছে, কোনো মানে কাজ এটা করার কোনো দরকার কলকাতায় নেই, হয়েছে। নেশা করো। হ্যাঁ, কলকাতায় হয়েছে, এটা ঠিক বলছে, কলকাতায় এটা একটা পয়েন্ট। কলকাতায় নিউ টাউনে এটা আমি মানে আমার চোখে দেখা হয়েছে। সেখানে বড় বড় বহুত বড় বড় বিল্ডিং আছে, সব 20 তলা 30 তলা, পুরো লিফটও আছে তাদের সেখানে। সেখানে আমি এখন না, মানে আমাদের এই বিজেপি বা টিএমসির আমলে না, বাম আমলে সব হয়েছে। তাদের ঘর দেওয়া হয়েছে, নিউ টাউন যেহেতু নিউ এরিয়া, সেখানে তাদের থাকার জন্য ঘর দেওয়া হয়েছে, কিন্তু প্রতিটা বাড়িতে তারা ভাড়াটিয়া চাপিয়ে দিয়েছে, তারা থাকে ফুটপাতে, রিক্সায় ঘুমায়, এ করে, ফুটপাতে থাকে, কিন্তু ঘরে থাকে ভাড়াটিয়া, সেখান থেকে পয়সা কামিয়ে তারা আবার তাদের গ্রামে পাঠায়, কেউ বিহার থেকে এসছে, কেউ গ্রামগঞ্জে থেকে, ওইসব জায়গা থেকে, সুন্দরবন টুন্দরবন থেকে এসছে, তারা থাকে সেই এখন তাদের মানে গরিবই এমন একটা জিনিস, এটা একটা নেশা বা পেশা, যা বলে, ফুটপাতে থাক, গরিবই বলছি না, ফুটপাতে থাকাটা এমন একটা নেশা বা পেশা, মানুষ মানে চাইলেও ছাড়বে না, কেন সেখানে তাদের তাদের ইকোনমি তৈরি হয়ে গেছে,
ফুটপাতের একটা ইকোনমি তৈরি হয়ে গেছে। তুই তাকে বললে যে তুই যে এখানে না তুই অন্য কোথাও গিয়ে কর। না, না আমি সেই ফুটপাতে সেই জায়গাটাই থাকবো। তাকে সেখান থেকে কোনমতে হাঁটতে পারবি না। এটা হচ্ছে রুল অফ ল। এই যে বলল না তাকে সরিয়ে দাও, অন্য ঘর করে দাও। তুই ঘর করে দে ২ বছর পর দেখবি সেই মানুষটা সেইখানেই। সেই একই পয়েন্টে সেই একই জায়গায় আছে। তার বাচ্চাকে নিয়েও সেইখানে আছে। মানে 100 জনকে সেইজন্য ঘর করে দিলে 100 জনের তো এই মেন্টালিটি হবে তা নয়, কিন্তু 100 জনকে যদি ঘর 90% করে দেয় আর তার মধ্যে অনেকের মেন্টালিটি এরকম হয়ে যেতে পারে, এবং এটা হয়েছে, ফ্যাক্ট। রাকেশ যেটা বলছে এটা ফ্যাক্ট, এটা কোনো এবার মানে এ এ ঢিল মারছে এইটার না মধ্যে এটা। সবথেকে যেটা ভালো উপায় যে হটাও। গায়ের জোরে হোক যেকোনো পরে এই যারা হকারগিরি করে ধর ট্রেন স্টেশনে, তারা এতদিন ধরে হকারগিরি করছে। তাদের কি ঘরবাড়ি কিছু নেই? বা তাদের ব্যবসা জায়গা কেনার জন্য কিছু নেই? জায়গা নেই? না, সবার জায়গা আছে। কিন্তু ওই যে লোকেশন তো সবার নেই। ট্রেন স্টেশনটা কেনার জায়গা তো কারোর নেই। মানে পয়সা তো কারোর নেই। কিন্তু জায়গা কেনার হয়তো আছে বা অন্যদিন কেনেনি যে ট্রেনটা আমাদের তো মানে ট্রেন স্টেশন থেকে কে তুলবে? কিন্তু সবার জায়গা আছে। কিন্তু এটা যে একটা পেশা হয়ে গেছে, একটা মানে একটা ইকোনমি তৈরি হয়ে গেছে এর মধ্যে থেকে। তারা সেইখান থেকে ছাড়তে চাইছে না। এটা হচ্ছে আমার পয়েন্ট। সেইজন্য সবথেকে জিনিস হচ্ছে তুমি রুল অফ লটাকে মেইনটেইন করো। রুল মেইনটেইন করো যেকোনো উপায়ে, মানে ফুটপাত থেকে সরাও বা রাস্তা থেকে সরাও। যেটা মানুষের জন্য সেটা তৈরি করে দিলে ইকোনমি ধীরে, ধীরে মানে অন্যান্য এগুলো যেসব ইকোনমি মানে যেগুলো সরকারের খাজানায় কিছু ঢুকছে না, বাইরে থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সেগুলো খাজানায় ঢুকা শুরু হবে। তখন আরো ডেভেলপমেন্ট আসবে ধীরে, ধীরে। কোনো জিনিসই খুব ছোট, ছোট জিনিস একসঙ্গে হয়েই একটা বড় জিনিসের সূত্রপাত হয়। একটা বড় কোনো চেঞ্জেস, একটা বড় কোনো ডেভেলপমেন্ট এভাবেই শুরু হয়। সবার একসঙ্গে প্রয়াসেই ওটা শুরু হয়। এইভাবেই আমরা আজকের এপিসোডটা শেষ করছি। আশা করি এই পর্যন্ত যারা সহ্য করে নিতে পেরেছে এই এপিসোডটা, তারা হয়তো কোথাও না কোথাও একটা নতুন কিছু, বা নতুন না হলেও পুরনো ওই থিংকিং গুলো, কিছু ভালো চিন্তা আজকে মাথার মধ্যে নিয়ে পুরো দিনটা কাটাবে বা রাতে ঘুমোতে যাবে। তাহলে আজকে শেষ করছি। আবার যদি সবাইকে জুটিয়ে নিয়ে আসতে পারি, পরের সপ্তাহেও এরকম একটা বোরিং এপিসোড নিয়ে হাজির হব। টাটা। আর একটা পয়েন্ট, আমাদের একটু পেশেন্স রাখতে হবে। মানে আমরা যে কোনো জায়গায় তাড়াহুড়ো করে ঘুরো করবো না, লাইন দেবো, মেট্রোতে হোক বাসে হোক, একটু পেশেন্স, এটা একটা পয়েন্ট। তো ট্রেন চলে যাচ্ছে। একদম। ডিসিপ্লিন। আমি চাইবো একদমই এই পেশেন্স রেখেই আপনারা 1.5 ঘন্টার এই এপিসোডটা আপনারা দেখেছেন। তারপরে গালাগালি দেবেন, কিন্তু পেশেন্স রেখে পুরোটা শুনবেন। ঠিক আছে? আর যদি কিছু মনে হয়ে থাকে সাজেশন বা কিছু কথার সঙ্গে এগ্রি করছেন বা কিছু পয়েন্ট আমরা মিস করে গেছি, সেগুলো আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। কমেন্টে লিখলে আমরা একটু খুব ভালো হই। আমি তো স্ক্রিনশট নিয়ে লোকজনকে পাঠিয়ে দেখাই যে আমার ভিডিওতে কমেন্ট এসছে, এরকম মানে আমাদের ভিডিওতে কমেন্ট এসছে। আমরা খুব খুশি হয়ে যাই। তো আপনাদের কাছে এটাও একটা অনুরোধ থাকলো। আপনারা কমেন্ট করে দিয়ে গেলে ভালো হয় খুব। টাটা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।